হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি রাজেশ দে, তোমাদের ফিজিক্স মাস্টার, তোমাদের মেন্টর, তোমাদের গাইডার। তো আরো একবার উপস্থিত হয়েছি কোর বুস্টার সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো লাস্ট যে এক্সাম ছিল তোমাদের, সেখানে সিলেবাস ছিল ক্লাস 11 থেকে সেন্টার অফ মাস, আর ক্লাস 12 থেকে ছিল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তো এই যে চ্যাপ্টার থেকে তোমাদের যে কঠিন কোয়েশ্চেন গুলো এসেছিল, যে কোয়েশ্চেন গুলো তোমরা পরীক্ষাতে ভুল করে এসেছো, আর এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, রিভিশন পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট, সেই কোয়েশ্চেনের কালেকশন নিয়ে আমি তোমাদের সামনে আরো একবার উপস্থিত হয়েছি। আজকে আমার হাতে সময় খুবই কম আছে, কথা বেশি বাড়াবো না, একদম কোয়েশ্চেনে জাম্প করব, ঠিক আছে? তো আমাদের ফার্স্ট যে অঙ্ক রয়েছে বোর্ডে ডিসপ্লে হচ্ছে, দেখো। এটা হচ্ছে সেন্টার অফ মাস থেকে নেওয়া হয়েছে, কলিশনের অঙ্ক। কি বলছে? এ বল হিটস এ সারফেস উইথ এ স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড অ্যাজ শোন। 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বল এই হিট করেছে। ইট সারফেস কন্টিনিউস টু মুভ উইথ এ সেম ভেলোসিটি। মানে এই সারফেসটা 10 মিটার পার সেকেন্ড আপওয়ার্ড দিকে মুভ করছে, সেম ভেলোসিটি নিয়ে মুভ করছে। কি বলছে? দেন ফাইন্ড ভেলোসিটি উইথ হুইচ বল উইল রিবাউন্ড ইফ কলিশন ইজ ইলাস্টিক। তাহলে এইখানে যে ডেটাগুলো তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, প্রথম কথা, স্পিড অফ বলটা 20 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে, কলিশনটা ইলাস্টিক বলে দিয়েছে, ঠিক আছে? কন্টিনিউস টু মুভ উইথ সেম ভেলোসিটি, ভেলোসিটিটা সেম আছে, হ্যাঁ। তো আমাকে ধাক্কা খাওয়ার মানে বলটা যখন এই প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার পর বলের ভেলোসিটিটা কত হবে এটা আমাকে জানতে চেয়েছে। দেখো, কিছু জিনিস আমাকে খেয়াল রাখতে হবে এখানে। যেমন ধরো, আমি ডাউনওয়ার্ড ডাইরেকশনটাকে আমি নেগেটিভ ডাইরেকশন অ্যাজিউম করব, আর আপওয়ার্ড ডাইরেকশনটাকে পজিটিভ ডাইরেকশন আমি অ্যাজিউম করব। ধরে নিচ্ছি ডাউনওয়ার্ড ডাইরেকশনটা হচ্ছে নেগেটিভ ডাইরেকশন, আর আপওয়ার্ড ডাইরেকশনটা হচ্ছে আমার পজিটিভ ডাইরেকশন, ঠিক আছে? তো এই ধরনের যে অঙ্কগুলো করব, কলিশনের যে অঙ্ক করব, সেখানে ই এর কথাটা, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের কথাটা আমি বিশেষভাবে খেয়াল রাখবো। এটা যদি ভালো করে বোঝা থাকে তাহলে কলিশনের যে কোনো অঙ্ক করাটা ইজি হয়ে যায়, ঠিক আছে? তো কলিশনের ই এর যে সূত্র ছিল সেটাকে আমি একটু রিভাইজ করিয়ে দিচ্ছি, কারণ ইটা জানাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ধরো দুটো অবজেক্ট আছে, এটা হচ্ছে একটা অবজেক্ট, আর এটা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে? সাপোজ করো এই দুটো অবজেক্ট, এ মুভ করেছিল u1 স্পিডে, আর এটা মুভ করছে u2 স্পিডে। সাপোজ করো এটা মুভ করছে u1 স্পিডে, এটা মুভ করছে u2 স্পিডে। এদের মধ্যে ধাক্কা হচ্ছে, কথাটার মানে কি? এই দুটো বস্তুর মধ্যে ধাক্কা হচ্ছে, তার মানে অবশ্যই এই যে স্পিডটা আছে, এই স্পিডটা নিশ্চয়ই বেশি, আর এই স্পিডটা নিশ্চয়ই কম, তাই তো ধাক্কাটা হচ্ছে। যদি এর স্পিড বেশি হতো ধাক্কা খেতে হতো কি? অবশ্যই এর স্পিড বেশি, এর স্পিড কম, তার মানে কি এদের মধ্যে একটা অ্যাপ্রোচ ভেলোসিটি রয়েছে, এদের মধ্যে ডিস্টেন্সটা সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকছে। তাহলে এখানে অ্যাপ্রোচ ভেলোসিটিটা কত হবে? ভেলোসিটি অফ অ্যাপ্রোচ কত হবে? অ্যাপ্রোচ ভেলোসিটি, অ্যাপ্রোচ ভেলোসিটি অ্যাপ্রোচ ভেলোসিটি কত হবে? ইজ ইকুয়াল টু হবে u1 মাইনাস u2। এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ধাক্কা খাওয়ার পর ধাক্কা খাওয়ার পর এর ভেলোসিটি হয়ে গেছে v1, এর ভেলোসিটি হয়ে গেছে v2। ধাক্কা খাওয়ার পর নিশ্চয়ই এর বেগ আর বেশি থাকবে না। যদি এর বেগ বেশি থাকে তাহলে তো একদম এ কে নিয়ে চলে যাবে। ধাক্কা খেয়ে তো নিশ্চয়ই বস্তু দুটো ছিটকে যাবে। ছিটকাতে পারে একটি শর্তে, যদি এর ভেলোসিটি বেশি হয়। আমি যদি অ্যাজিউম করি যে ধাক্কা খাওয়ার পরে এরা সেম স্ট্রেট লাইন বরাবর সেম ডাইরেকশনে মুভ করছে, তাহলে অবশ্যই এর বেগ বেশি হবে। যদি এর বেগ বেশি না হয় তাহলে তো ছিটকাবে না, এর বেগ বেশি হতে পারে না। এটা বুঝলেই হবে, ঠিক আছে? তাহলে এখানে ভেলোসিটি অফ সেপারেশন কত হবে? সেপারেশন ভেলোসিটি কত হবে? সেপারেশন ভেলোসিটি ইজ ইকুয়াল টু হবে v2 মাইনাস v1। এখন কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই ইজ ইকুয়াল টু কি হয়? আচ্ছা, অ্যাপ্রোচ ভেলোসিটিটাকে আমি ভি এ দিয়ে প্রকাশ করছি,
আর সেপারেশন ভেলোসিটিকে আমি ভিএস দিয়ে রিপ্রেজেন্ট করছি। ই এর সূত্রটা কি? ই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, সরি ভেলোসিটি অফ সেপারেশন ডিভাইডেড বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। যেহেতু এখানে আমি ওয়ান ডাইমেনশনাল কলিশনের কথা আলোচনা করছি বা হেড অন কলিশনের কথা আলোচনা করছি, তাহলে এখানে শুধুমাত্র এটুকু জানলেই হবে, ই ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ সেপারেশন ডিভাইডেড বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। এখন ভেলোসিটি অফ সেপারেশনটা কত আছে? ভি2 মাইনাস ভি1, এটা আছে ভি2 মাইনাস ভি1, আর এটা আছে u1 মাইনাস u2। এইটুকু জিনিস আমাদের খেয়াল রাখলেই হবে, ঠিক আছে? এবারে এখন এটা হচ্ছে তোমার কি কলিশন? এটা হচ্ছে তোমার ইলাস্টিক কলিশন, তাই তো? আচ্ছা, এখানে কিছু বলে দেয়নি, তার মানে আমি ধরে নেব এটা হচ্ছে ইলাস্টিক কলিশন। তাহলে ই ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে এইখানে আমার ই ইজ ইকুয়াল টু 1 হবে। সেপারেশন ভেলোসিটি, দেখো এর ভেলোসিটি 10ই ছিল, ধরে নিচ্ছি ধাক্কা খাওয়ার পর এর ভেলোসিটি, ধরে নিচ্ছি ধাক্কা খাওয়ার পর এটার যে ভেলোসিটি অবশ্যই উপর দিকে উঠবে, তো ধরে নিচ্ছি এর ভেলোসিটি হচ্ছে এক্স, আর এর ভেলোসিটি তো 10ই আছে, তাহলে সেপারেশন ভেলোসিটি কত হবে? এক্স মাইনাস 10। ভি2 এর মান হচ্ছে এক্স, আর তোমার ভি1 এর মান হচ্ছে 10, কারণ বড় প্ল্যাটফর্মের বেগের কোনো পরিবর্তন তো আপাতত হয়নি এখানে। তাহলে ভি2 ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, আর ভি1 মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই u1, মানে এক নাম্বার মানে এটাকে তো প্ল্যাটফর্মটাকে আমি 1 নাম্বার বস্তু ধরেছি, আর এটাকে 2 নাম্বার বস্তু ধরেছি। 1 নাম্বার বস্তুর বেগ ধাক্কা খাওয়ার আগে বা বিফোর কলিশন কত ছিল? 10ই ছিল, আর আপওয়ার্ড ডাইরেকশন ছিল, তাহলে এটাকে 10ই লিখবো, আপওয়ার্ড ডাইরেকশনে ছিল। কিন্তু 2 নাম্বার বস্তু অবজেক্ট নাম্বার 2 এর ভেলোসিটি ধাক্কা খাওয়ার আগে ডাউনওয়ার্ড ডাইরেকশনে পড়েছিল, আর যেহেতু ডাউনওয়ার্ড ডাইরেকশনটাকে মাইনাস ধরা হয়েছে, তাই জন্য এটাকে -20 লিখবো। তাহলে মাইনাস অফ -20, এটা হবে মাইনাস অফ -20। তাহলে এটা হয়ে গেল 30, তাহলে এটা হয়ে গেল x মাইনাস 10/30। তাহলে এখান থেকে পাচ্ছি x ইজ ইকুয়াল টু 40, আর 40 আমার অপশন 2 এ দেওয়া আছে, তাই জন্য অপশন 2 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, ঠিক আছে? এইটুকু জিনিস বুঝলেই হবে। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই জায়গাটা ভুল করে, অনেকে ভি2 মাইনাস ভি1 বাই ভি1 ইউ1, ভি2 মাইনাস ভি1 ডিভাইডেড বাই ইউ2 মাইনাস ইউ1 করে দেয়। একটা জিনিস খেয়াল রাখবে, এক্সচেঞ্জ হবে, এটা 2 এটা 1 হলে নিচেরটা 1 এটা 2 1 2 হবে। ভি2 মাইনাস ভি1 যদি ওপরে হয় তাহলে নিচে ইউ1 মাইনাস ইউ2 হবে, আর যদি ওপরে ইউ1 মাইনাস আর ওপরে যদি ভি1 মাইনাস ভি2 যদি হতো, তাহলে নিচে অবশ্যই ইউ2 মাইনাস ইউ1 হবে। ওপরের অর্ডারটা যা হবে নিচের অর্ডারটা কিন্তু তার অপোজিট হবে, এটুকু তোমাকে খেয়াল রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে, an open watertight railway wagon of mass দেওয়া আছে, ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, raindrops fall vertically downward into the wagon, the velocity of the wagon after it has collected 10 to the power 3 kg of water। মানে যখন ওই ওয়াগনে এত পরিমাণ ওয়াটার পড়ে যাবে, যখন এতটা পরিমাণ ওয়াটার কালেক্ট হয়ে যাবে, তখন আমার ওয়াগনের ভেলোসিটি কত হবে সেটা জানতে চেয়েছে। তুমি লক্ষ্য করে দেখো, একটা ওয়াগন আগে ড্র করে দেখাই। ধরো এটা হচ্ছে এয়ার টাইট ওয়াগন, ঠিক আছে? একটা এরকম এখানে কি করে আঁকি, চলো দেখি। একটা এরকম ওয়াগন আছে এখানে, এবারে উপর থেকে জল পড়ছে, উপর থেকে জল পড়ছে,
বাইরে থেকে কোনো ফোর্স লেগেছে কি? জাস্ট জল পড়ছে, বাইরে থেকে কোনো ফোর্স লাগানো হয়নি, এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 আছে। এখানে এক্সটার্নাল ফোর্স এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু 0 আছে, তাহলে অবশ্যই মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। তাহলে অবশ্যই ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম হবে। ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? এত ছিল মাস আর এত ছিল ভেলোসিটি, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম ছিল 5 ইন্টু 10⁻³ ভেলোসিটি ছিল 1.2 মিটার পার সেকেন্ড। যখন এই ওয়াগন এতটা পরিমাণ জলকে কালেক্ট করে নিয়েছে তখন এই সিস্টেমের মাস কত আছে? এটা হচ্ছে 5 ইন্টু 10⁻³, এটা হচ্ছে 10⁻³, তাহলে হয়ে গেছে 6 ইন্টু 10⁻³, এটা হয়ে গেছে 6 ইন্টু 10⁻³, আর ভেলোসিটি এক্স আমাকে জানতে চেয়েছে। তাহলে এইখান থেকে পরিষ্কার বুঝতে পারছি 1.2, এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি 1.2 কে যদি 5 দিয়ে গুণ করে তাহলে 6 হবে, তাহলে এইটা এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেছে, তাহলে x ইজ ইকুয়াল টু 1 হবে, x ইজ ইকুয়াল টু 1 হবে। x ইজ ইকুয়াল টু 1 মানে অপশন 3 হচ্ছে আমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার, x ইজ ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, সহজ কোশ্চেন ছিল, কোশ্চেন কিচ্ছু কঠিন ছিল না, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে এ বল ইজ ড্রপড ফ্রম এ হাইট অফ 5 মিটার, from ground the ball collides inelastically with the ground, E is equal to half বলে দিয়েছে, এটা মনে রাখার মতো জিনিস। How high the ball will rise after the first rebound, ফার্স্ট রিবাউন্ডের পরে বলটা কতটা হাই, মানে একবার ধাক্কা খাওয়ার পরে বলটা কতটা হাইটে উঠবে এটা তোমাকে বের করতে হবে। চলো তো আগে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করি। তো এই ছিল কেস, একটা সার্টেন হাইট থেকে বলটাকে ফেলা হচ্ছিল, একটা সার্টেন হাইট থেকে বলটাকে ফেলা হচ্ছিল, ধরে নিচ্ছি এটা হচ্ছে h1, ধরে নিচ্ছি এটা হচ্ছে h, একবার ধাক্কা খেলো, সাপোজ করো বলটা এতটা হাইট পর্যন্ত উঠলো, সাপোজ করো বলটা এইচ হাইট পর্যন্ত উঠলো, এইচ ড্যাশ হাইট পর্যন্ত উঠলো। যদি এইচ ড্যাশ হাইট পর্যন্ত উঠতে হয় তাহলে কতটা ভেলোসিটি নিয়ে উঠতে হবে? এইচ ড্যাশ হাইট পর্যন্ত উঠতে গেলে কতটা ভেলোসিটি নিয়ে উঠতে হবে? তাহলে এইখানে যে ভেলোসিটি ভি ড্যাশ হবে সেটা নিশ্চয়ই √2gh ড্যাশ হবে, হবে। আর এইচ হাইট থেকে পড়লে যে ভেলোসিটি নিয়ে পড়বে বা ধাক্কা খাওয়ার আগে বলটার যে বেগ হবে সেটা √2gh হবে, হবে। এবারে আমি যদি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের কনসেপ্টটা যদি লাগাই, আর এইবারও আমি আপওয়ার্ড ডাইরেকশনটাকে যদি প্লাস ধরি আর ডাউনওয়ার্ড ডাইরেকশনটাকে যদি মাইনাস ধরি, ডাউনওয়ার্ড ডাইরেকশনটাকে মাইনাস ধরছি, আপওয়ার্ড ডাইরেকশনটাকে আমি প্লাস ধরছি, ডাউনওয়ার্ড ডাইরেকশনকে মাইনাস ধরছি, আপওয়ার্ড ডাইরেকশনকে আমি প্লাস ধরছি, তাহলে ই এর সূত্র লাগাবো। প্রথম কথা সারফেস রেস্টে আছে, ভেলোসিটি অফ সেপারেশন কত? ভি ড্যাশ -0, কারণ এ তো স্থির আছে। ধাক্কা খাওয়ার আগে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ কত ছিল? এ তো √2gh বেগে নিচের দিকে নামছিল আর এর ভেলোসিটি 0 ছিল, তাহলে এর ভেলোসিটি, আচ্ছা ভেলোসিটি অফ সেপারেশন কত ছিল? ভি ছিল। এইটুকু বুঝলেই হবে। আবার যারা যারা ওই আগের সূত্রটাকে নিয়ে যদি অঙ্কটা করতে চাও তাহলে ই ইজ ইকুয়াল টু আমরা পড়েছিলাম, দেখো এই জায়গাতেই বোঝার জিনিস রয়েছে, আমি চাইলে অঙ্কটাকে এক লাইনে করে দিতে পারি, কোনো বড় ডিল নয়, আগে বুঝে নাও। ই এর সূত্র লিখেছিলাম v2 - v1 বাই u1 - u2। আমি এইটাকে এক কাজ করি, এটাকে 2 নাম্বার অবজেক্ট, এটাকে 1 নাম্বার, ছাড়ো, এটাকে আমি 1 নাম্বার অবজেক্ট ধরছি, এটাকে আমি 2 নাম্বার অবজেক্ট ধরছি। 1 নাম্বার অবজেক্টের ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0,
তাই জন্য এখানে 0 লিখেছি। 2 নাম্বার অবজেক্ট তো এটা ছিল, 2 নাম্বার অবজেক্ট তো এটা ছিল, যখন ধাক্কা খেয়ে উপরের দিকে উঠবে তখন সেটা অবশ্যই উপরের দিকে উঠছে মানে ভেলোসিটি, আপওয়ার্ড ভেলোসিটি প্লাস হবে। তাই জন্য ভিডেসের জায়গায় তোমার ভিটুর জায়গায় ভিডেস লিখেছি। ঠিক আছে, নিচে ইউ1, ইউ1 এর বেগ তো 0 ছিল, তাই জন্য ছাড়ো, এটাকে 0 লেখো, এটাকে তুমি 0 লেখো। ইউ1 মানে 0 ছিল। আর এই বলটা যে নিচের দিকে নামছিল তাহলে ভেলোসিটি নিশ্চয়ই নেগেটিভ হবে। কেন? কারণ নেগেটিভ ডাইরেকশনটাকে, সরি, নিচের দিকে যে নামছিল নেগেটিভ নিচের দিকের ডাইরেকশনটাকে আমি নেগেটিভ ধরেছি, তাই জন্য এর ভেলোসিটি যখন ধাক্কা খাওয়ার আগের মুহূর্তে ভেলোসিটি নিচের দিকে ছিল, তাহলে বেগটা কি হবে? মাইনাস হবে। তাহলে এইখানে মাইনাস মাইনাস, এর বেগ কত ছিল? ভি ছিল, তাহলে মাইনাস অফ ভি। যেহেতু নিচের দিকে তাই জন্য ভেলোসিটি নেগেটিভ হচ্ছে। আর নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট ই এর সূত্র মানে ই এর যে এখানে মানটা দাঁড়াচ্ছে, ই ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ভি ড্যাশ বাই ভি। তুমি এভাবেও করতে পারো। আর যারা এই সূত্র লাগাতে এক্সপার্ট তারা ইজিলি বলতে পারবে ই ইজ ইকুয়াল টু ভি ড্যাশ বাই ভি হবে। এখন ভি ড্যাশ এর মান কত? √2gh। আচ্ছা, ই এর মানটা আমি বসিয়ে দিই। ই এর মানটা কত আছে? হাফ আছে। ভি ড্যাশ এর মানটা কত আছে? √2gh ড্যাশ আছে। ভি এর মান কত আছে? √2gh আছে। তাহলে এখান থেকে এইচ ড্যাশ বাই এইচ কত আসবে? কত আসবে? 1/4 আসবে। এইচ এর মানটা কত বলেছিল? 5 বলেছিল। তাহলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু 5/4 হচ্ছে। তুমি এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ এইচ ড্যাশ ইজ ইকুয়াল টু 5/4 হচ্ছে। আর 5/4 অপশন 1 এ দেওয়া আছে, তাহলে অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। কিছু বড় কথা নয়, ই এর মান যে ভালো করে পারবে সে ইজিলি অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক কি বলছে? অ্যাসারশন রিজনের কোশ্চেন বলছে টু ব্লকস অফ মাস m1 and m2 আর এট রেস্ট। রেস্ট বলে দিয়েছে। দে আর নাও মুভিং টুয়ার্ড ইচ আদার আন্ডার এ মিউচুয়াল ইন্টারনাল ফোর্স। দ্য ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ইজ 0। প্রথম কথা, যদি দুটো বস্তু মিউচুয়াল ইন্টারনাল ফোর্সের আন্ডারে যদি মুভ করে, তাহলে নিশ্চয়ই এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু কত আছে? এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 আছে। তাহলে অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস, তাহলে নিশ্চয়ই ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। যেহেতু ইনিশিয়ালি রেস্টে আছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি অফ সেন্টার অফ মাস 0 হবে। তাহলে ভিসিএম ইজ ইকুয়াল টু 0 হবে। ভিসিএম ইজ ইকুয়াল টু 0 মানে ইউসিএম ইজ ইকুয়াল টু 0 মানে সেন্টার অফ মাস রিমেন এট রেস্ট। ঠিক আছে, এবারে কি বলছে? ইফ নো এক্সটার্নাল ফোর্স act on the system then velocity of center of mass remain unchanged। এতটা পর্যন্ত ঠিক আছে, বাট ক্যান নেভার বি 0। এই মাত্র দেখতে পাচ্ছি 0 হবে। 0 হতে পারে, ইনিশিয়ালি যদি রেস্টটা থাকে তাহলে ফাইনালিও রেস্টটা থাকবে। কিন্তু এখানে বলছে যদি তোমার এক্সটার্নাল ফোর্স যদি না লাগে, তাহলে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস রিমেন আনচেঞ্জ, এটা ঠিক আছে। কিন্তু বলছে বাট নেভার বি 0। 0 কোনোদিনই হবে না। না, 0 হতে পারে যদি ইনিশিয়ালি বস্তুটা রেস্টে থাকে। যদি ইনিশিয়ালি সিস্টেমটা আমার রেস্টে থাকে, তাহলে অবশ্যই সেন্টার অফ মাস রেস্টে থাকবে। ঠিক আছে, তাহলে রিজনটা ভুল আছে, অ্যাসারশন ঠিক আছে। তাহলে এটা ট্রু, অ্যাসারশন হচ্ছে ট্রু, অ্যাসারশন হচ্ছে আমার ট্রু, রিজন হচ্ছে আমার ফলস। অ্যাসারশন হচ্ছে আমার ট্রু, রিজন হচ্ছে আমার ফলস। তাহলে অবশ্যই অপশন 3 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। নোট করে নেবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলেছে the current I in a coil varies with time as shown in figure, the variation of induced EMF with the time would be। ঠিক আছে, এটা আমাকে জানতে চাইছে। চলো আমি আগে গ্রাফটা এঁকে নিই, কারণ এটা আমার কাজে লাগবে।
এটা হচ্ছে t/4, এটা হচ্ছে t/2, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 3t/4। আমাকে ভেরিয়েশন অফ ইনডিউসড ইএমএফ জানতে চেয়েছে। আমরা প্রত্যেকে জানি যে E ইজ ইকুয়াল টু কত হয়, আমরা জানি E ইজ ইকুয়াল টু d∅/dt হয়। E এর মানটা যদি নিই, ডাইরেকশন যদি না নিই, তাহলে E ইজ ইকুয়াল টু, আচ্ছা ডাইরেকশনও নেবো, চলো E ইজ ইকুয়াল টু -L, আর E ইজ ইকুয়াল টু হয় d∅dt, E ইজ ইকুয়াল টু হয় মাইনাস অফ d∅/dt, আর ফাই ইজ ইকুয়াল টু কি হয়, Li হয়। তাহলে এখান থেকে লেখা যেতে পারে মাইনাস অফ L ইন্টু di/dt। সাইন কেন নিয়েছি, কারণ দেখো এখানে ই এর মানটা প্লাস না মাইনাস ম্যাটার করছে, গ্রাফ দেওয়া আছে না, তাই জন্য ম্যাটার করছে। এবারে বুঝতে পারলাম যে di/dt এর যা সাইন হবে, ই এর সাইন তার অপোজিট হবে, কারণ মাইনাস সাইনটা আছে। সাপোজ করো di/dt যদি প্লাস হয়, তাহলে ইটা মাইনাস হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো এই জোনটাতে di/dt হচ্ছে di/dt। আচ্ছা, আমি যা যা উল্লেখ করব শুধুমাত্র di/dt-র জন্য উল্লেখ করব, হ্যাঁ। দেখো, আমি যা আলোচনা করব শুধুমাত্র di/dt-র জন্য আলোচনা করব। দেখো এইখানে স্ট্রেট লাইন, এটাও তো আই, এটা আছে আই, আর এটা আছে টাইম। তুমি লক্ষ্য করে দেখো, এটা এইখানে স্ট্রেট লাইন আছে, মানে di/dt এর মানটা কিন্তু কনস্ট্যান্ট। আবার স্লোপটা যেহেতু পজিটিভ, তাহলে এটা নিশ্চয়ই পজিটিভ কনস্ট্যান্ট, তো আমি প্লাস কে লিখছি, হ্যাঁ। এটা হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট। এখন di/dt এর মানটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ই এর মানটা কনস্ট্যান্ট হবে, আর যেহেতু di/dt এর মানটা পজিটিভ, তাহলে ই এর মান হবে নেগেটিভ। ব্যাপারটা ভালো করে বোঝো। এই স্ট্রেট লাইন মানেই তো স্লোপ কনস্ট্যান্ট হয়, তার মানে এখানে di/dt কনস্ট্যান্ট হবে। স্লোপ যেহেতু পজিটিভ, তাহলে di/dt পজিটিভ, তাহলে di/dt কনস্ট্যান্ট, তার মানে ইটা কনস্ট্যান্ট। di/dt পজিটিভ, তার মানে ইটা নেগেটিভ। এখন তুমি লক্ষ্য করে দেখো, ই এর মানটা নেগেটিভ কিন্তু কনস্ট্যান্ট কোথায় আছে। প্রথম কথা, ই এর মানটা এখানে পজিটিভ, তাহলে এটা হবে না। তুমি লক্ষ্য করে দেখো, ই এর মানটা কিন্তু এখানে কনস্ট্যান্ট নেই, তাহলে এটাও হবে না, কনস্ট্যান্ট নেই, এটাও হবে না। তাহলে ই এর মানটা নেগেটিভ অথচ কনস্ট্যান্ট কোথায় আছে, একমাত্র অপশন 2 আছে, তাহলে অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। আর কিছু করার দরকারই হলো না। বুঝতে পেরেছো? আবার তুমি লক্ষ্য করে দেখো, এইখানে স্লোপটা কিন্তু 0, di/dt এর মানটা এখানে কিন্তু 0। di/dt এর মানটা যদি 0 হয়, তাহলে ই এর মানটাও 0। তুমি লক্ষ্য করে দেখো, এখানেও কিন্তু ই এর মানটা 0 আছে, মানে t/4 থেকে t/2 পর্যন্ত ই এর মানটা 0। তুমি এখানেও লক্ষ্য করে দেখো, t/4 থেকে t/2 পর্যন্ত কিন্তু ই এর মানটা 0। আবার তুমি লক্ষ্য করে দেখো, এখানে স্লোপের মানটা নেগেটিভ কনস্ট্যান্ট আছে, তাহলে আমি ধরে নিচ্ছি এটাকে মাইনাস কে ধরছি, নেগেটিভ কনস্ট্যান্ট আছে। তাহলে di/dt এর মানটা কনস্ট্যান্ট, তার মানে ই এর মানটাও কনস্ট্যান্ট। di/dt এর মানটা নেগেটিভ, তার মানে এখানে ই এর মানটা হবে পজিটিভ। ঠিক আছে, তাহলে দেখো ই এর মানটা এখানে পজিটিভ দেওয়া আছে। আর কত দূর থেকে কত দূর আছে, t/2 থেকে 3t/4 পর্যন্ত। দেখো এখানেও t/2 থেকে 3t/4 পর্যন্ত ই এর মানটা পজিটিভ আছে, তাই জন্য অপশন 2 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দেখো, নেক্সট কি বলেছে। বলছে, আবার অ্যাসারশন দিয়েছে, বলছে মোশনাল ইনডিউসড ইএমএফ ই ইকুয়ালস টু বিভিএল ক্যান বি ডেরাইভড ফ্রম দ্য রিলেশন ই ইজ ইকুয়াল টু মাইনাস অফ d∅/dt। অনেকে বলো যে নিটে কিন্তু ডেরিভেশন প্রয়োজন হয় না, এই অঙ্কটা করতে গেলে কিন্তু ডেরিভেশন বুঝতে হবে, না হলে তুমি এই অঙ্কের অ্যান্সার দিতে পারবে না। কেন? এখানে বলে দিয়েছে যে ই ইজ ইকুয়াল টু বিভিএল যে সম্পর্কটা আছে, এটা নাকি ই ইজ ইকুয়াল টু মাইনাস d∅/dt, অর্থাৎ লেঞ্জ ল থেকে ডেরাইভ করা হয়েছে। না, এটা কিন্তু নয়। মোশনাল ইএমএফ কিন্তু লেঞ্জ ল থেকে ডেরাইভ করা হয় না। আমি এখানে ডেরিভেশন করে দেখাবো না, শুধুমাত্র কনসেপ্টটা দিয়ে দেবো। দেখো, একটা কন্ডাক্টর রয়েছে, সাপোজ করো এটা হচ্ছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে। সাপোজ করো এটা হচ্ছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে। এটা হচ্ছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে।
এটা হচ্ছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এর মধ্যে রয়েছে। আমি ক্রস দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটাকে রিপ্রেজেন্ট করলাম, ক্রস দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা রিপ্রেজেন্ট করলাম। সাপোজ করো এর ভেলোসিটি, এই যে রডটা বা কন্ডাক্টরটা নিয়েছি, এর ভেলোসিটি হচ্ছে এই দিক বরাবর, এর ভেলোসিটিটা হচ্ছে ভি, ঠিক আছে, এর ভেলোসিটি হচ্ছে এই দিক বরাবর ভি। এখন এইখানে যে পজিটিভ চার্জ পার্টিকেল গুলো রয়েছে, দেখো এই পরিবাহী তার মুভ করছে, তার মানে এই পরিবাহী তার বা কন্ডাক্টরের মধ্যে যে চার্জ পার্টিকেল গুলো রয়েছে তারাও নিশ্চয়ই মুভ করবে। আর আমরা জানি যদি চার্জ পার্টিকেল কোনো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে যখন মুভ করে তখন সেটা ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করে, আর সেই ম্যাগনেটিক ফোর্স এফ বি ইজ ইকুয়াল টু কত হয়, সেই ম্যাগনেটিক ফোর্স এফ বি ইজ ইকুয়াল টু হয় কিউ ইন্টু ভি ক্রস বি। হয় এটা, তার মানে ভি কাজ করেছে এই দিক বরাবর, ভি কাজ করছে এই দিক বরাবর, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এই দিক বরাবর, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এই দিক বরাবর, আর ভি কাজ করছে এই দিক বরাবর। তাহলে আমি যদি ভি ক্রস বি দেখতে চাই, তাহলে ভি থেকে বি এর দিকে মুভ করছে, তার মানে উপরের দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে, তার মানে ম্যাগনেটিক ফোর্স যে এক্সপিরিয়েন্স করবে সেটা নিশ্চয়ই আপওয়ার্ড ডাইরেকশনে হবে। তাহলে ম্যাগনেটিক ফোর্স এক্সপিরিয়েন্স করছে আপওয়ার্ড ডাইরেকশন, তার মানে এফ বি লাগছে উপরের দিকে, তার মানে উপরের দিকে পজিটিভ চার্জ পার্টিকেল জমতে থাকবে। যদি উপরের দিকে পজিটিভ চার্জ পার্টিকেল জমে তাহলে অটোমেটিক নিচের দিকে নেগেটিভ চার্জ পার্টিকেল তৈরি হবে বা নেগেটিভ চার্জ তৈরি হবে। উপরের দিকে যদি পজিটিভ চার্জ পার্টিকেল গুলো জমতে থাকে তার মানে উপরে পজিটিভ চার্জ তৈরি হয়েছে, তার মানে উপরের দিকে যদি পজিটিভ চার্জ তৈরি হয় তাহলে নিচের দিকে পজিটিভ চার্জের ডেফিসিয়েন্সি তৈরি হবে, যার জন্য এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে। আর আমরা জানি যে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন কাজ করে, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন কোন দিকে কাজ করবে না, ইলেকট্রিক ফিল্ড লাইন এদিকে কাজ করবে, যার জন্য এটা ইলেকট্রিক ফোর্স এফই কাজ করবে, এই দিক বরাবর কাজ করবে এফই। আর এফই এর মানটা কত হয়, এফই এর মানটা হয় কিউ ইন্টু ই, এফই এর মানটা হয় কিউ ইন্টু ই। একটা সময় এই ম্যাগনেটিক ফোর্স আর এই ইলেকট্রিক ফোর্সটা ইকুয়াল হয়ে যাবে, একটা সময় এই ম্যাগনেটিক ফোর্স আর এই ইলেকট্রিক ফোর্সটা আমার ইকুয়াল হয়ে যাবে। এখন এইখান থেকে আমি দেখতে পেলাম যে ই ইজ ইকুয়াল টু ভি ক্রস বি হলো, এটা হচ্ছে ই এর ডাইরেকশন, মানে ই এর মাথায় ভেক্টর সাইনটা হবে অ্যাকচুয়ালি। এবারে আমরা জানি যে ইএমএফ ই আসবে, এটা হচ্ছে ই ডট এল আসবে, ই ডট এল আসবে, তাহলে এখান থেকে আসবে এল ভেক্টর ডট ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। প্রমাণটা করে দিলাম। কেন প্রমাণটা করালাম, কারণ এই প্রমাণটা থেকে অঙ্ক আছে যেটা কাজে আসবে। আপাতত এইটুকু মনে রাখো যে ই ইজ ইকুয়াল টু হচ্ছে এল ডট ভি ক্রস বি হয়, এটা কাজে আসবে, এটা আমার এখন এটা কাজে আসবে আমার। তাহলে এই যে সূত্র ডেরাইভ করলাম, যদি ভি আর বি একে অপরের সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ভি বি এল হবে। তাহলে ইজিলি তুমি দেখতে পাচ্ছ এই যে এই সূত্রটা আমার ডেরাইভ হয়ে গেল, এই সূত্রটা আমার ডেরাইভ হয়ে গেছে। তাহলে এই যে সূত্রের ডেরিভেশন হলো, এখানে কি কোথাও লেনজের সূত্র লেগেছে? লেনজের সূত্র নিশ্চয়ই লাগেনি। তাহলে এটা এই যে স্টেটমেন্ট অ্যাসারশনটা আমার ফলস আছে, বোঝা গেছে? এবারে নেক্সট কি বলছে, লেঞ্জ ল ইজ এ কনজিকুয়েন্স অফ ল অফ কনজারভেশন অফ এনার্জি। হ্যাঁ অবশ্যই এটা ঠিক আছে। তাহলে আমার অ্যাসারশন হয়ে গেছে ফলস আর রিজন হয়ে গেছে ঠিক। তাহলে অপশন 4 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। অপশন 4 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করে, ইভেন আমিও ভুল করতাম। চলো এই কোয়েশ্চেনটা কিভাবে আমরা করব। এখানে কি বলেছে, লুপ 1 2 3 4 আর মুভিং আউট উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি ফ্রম এ রিজিয়ন হ্যাভিং ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড as indicated, in which of the following cases induced EMF remain constant? Induced EMF remain constant এটা আমাকে বের করতে হবে till the complete loop comes out, মানে কোন ক্ষেত্রতে ইনডিউসড ইএমএফ এর মানটা কনস্ট্যান্ট হবে এটা আমাকে বের করতে হবে। দেখো
ইনডিউসড ইএমএফ এর সূত্র কি? প্রথম কথা, এখানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে কন্ডাক্টরকে মুভ করানো হয়েছে, তার মানে এটা হচ্ছে মোশনাল ইএমএফ। এটা হচ্ছে মোশনাল ইএমএফ। মোশনাল ইএমএফ, ঠিক আছে? এটা হচ্ছে মোশনাল ইএমএফ। মোশনাল ইএমএফ এ কি হয় সেটা পরে বলছি। আপাতত এইটুকু খেয়াল রাখো, ই ইজ ইকুয়াল, আচ্ছা ফাই ইজ ইকুয়াল টু কি হয়? ফাই ইজ ইকুয়াল টু হয় বি ডট এ। আর বি এ এর মধ্যে অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কস 0 ডিগ্রির মান 1 হয়, তাহলে ফাই ইজ ইকুয়াল টু বি এ হলো। এখন ই ইজ ইকুয়াল টু কত হবে? এখানে ডাইরেকশনের কথা জানতে চাইনি, কে কার ক্ষেত্রে ই এর মানটা কনস্ট্যান্ট হবে, এটুকু বের করতে পারলেই আমার কাজ শেষ। তাহলে আমি ডাইরেকশন মাইনাসটা নেব না, শুধুমাত্র ই ইজ ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি করছি, ডি ফাই বাই ডিটি করছি। মোশনাল ইএমএফ এর ক্ষেত্রে কি হয়? মোশনাল ইএমএফ এর ক্ষেত্রে আমার ম্যাগনেটিক ফিল্ডের মানটা কনস্ট্যান্ট থাকে, আর কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে মুভ করানো হয়। তাহলে বি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে বিটা ডেরিভেটিভের বাইরে বেরাবে, আর এরিয়াটা কি রেটে চেঞ্জ হচ্ছে এটা আমাকে খেয়াল রাখতে হবে। এরিয়াটা কি রেটে চেঞ্জ হচ্ছে এটা খেয়াল রাখতে হবে। তাহলে ইফ যদি আমাকে ইটা কনস্ট্যান্ট রাখতে হয়, যদি আমাকে ইটা কনস্ট্যান্ট রাখতে হয়, তাহলে নিশ্চয়ই ডি এ বাই ডিটিটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে যার ক্ষেত্রে ডি এ বাই ডিটি কনস্ট্যান্ট হবে, যার ক্ষেত্রে ডি এ বাই ডিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, তার ক্ষেত্রেই আমার ইএমএফ এর মানটা কনস্ট্যান্ট হবে। এরপর ডিএ বাই ডিটি কার ক্ষেত্রে কনস্ট্যান্ট হবে এটা আমাকে খুঁজে বের করতে হবে। প্রথমে আমি 4 নাম্বার লুপের কথা আসি, 4 নাম্বার লুপের কথা। 4 নাম্বার লুপের কথায় আসছে। এরকম একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে যেটা ভি ভেলোসিটিতে আমাকে মুভ করানো হচ্ছে। তো আমি একটা স্ট্রাইপ কনসিডার করছি, ঠিক আছে? আমি একটা স্ট্রাইপ কনসিডার করছি। এরকম স্ট্রাইপ কনসিডার করছি। এর থিকনেসটা হচ্ছে, এই থিকনেসটা যেহেতু ভি ভেলোসিটিতে মুভ করছে, তার মানে একক সময়ে এই ডিস্টেন্সটা ভি মুভ করবে, তার মানে এই ডিস্টেন্সটা আমার নিশ্চয়ই ভি হবে। কি বলছি বুঝতে পারছো? যেহেতু এটা ভি স্পিডে মুভ করছে, তার মানে একক সময়ে ভি ডিস্টেন্স মুভ করবে। এবারে একক সময়ে ভি ডিস্টেন্স মুভ করবে। এবারে তুমি যদি এরকম করে মুভ করাতে যদি থাকো, যদি তুমি মুভ করাতে থাকো, তার মানে প্রত্যেক ক্ষেত্রে আমি ইকুয়াল এরিয়ায় সোয়াইপ করব, প্রত্যেক ক্ষেত্রেই আমি ইকুয়াল এরিয়া সোয়াইপ করব, তাই না? তার মানে প্রত্যেক আমি একক সময়ে যে ডিস্টেন্স ট্রাভেল করব, সেটা এই হলুদ রং দিয়ে, ইয়েলো কালার দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, ততটা শুধু এরিয়া ক্রস করব। তার মানে ডিএ বাই ডিটির মানটা দেখো না কনস্ট্যান্ট হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে ডিএ বাই ডিটির মানটা কনস্ট্যান্ট হচ্ছে। তার মানে কি, আমি যদি ভি স্পিডে এই লুপটাকে বের করে নিয়ে আসি, তার মানে প্রত্যেক ক্ষেত্রে এই ম্যাগনেটিক ফিল্ড থেকে এই হলুদ রঙের মতো এরিয়াটা বেরিয়ে বেরিয়ে আসবে। তার মানে এইখানে দেখতে পাচ্ছি ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে, ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে। এবারে তুমি লক্ষ্য করে দেখো, আচ্ছা আমি এক কাজ করি, মাইনাস সাইনটা দিয়ে দিই, বোঝাতে কাজে আসবে। এবারে তুমি লক্ষ্য করে দেখো, আমি যদি এরকম ট্রায়াঙ্গেলকে যদি নিয়ে যাই, আমি যদি এরকম ট্রায়াঙ্গেলকে যদি নিয়ে যাই, এরকম ট্রায়াঙ্গেলকে যদি নিয়ে যাই,
আর সেম স্ট্রাইপটা যদি এর ক্ষেত্রে আমি কনসিডার করি, দেখো যত আমি সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছি, যত আমি সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছি, ডিএ বাই ইটির মানটা তুমি দেখো এর ক্ষেত্রে দেখো, যত আমি সরিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছি ডিএ বাই ডিটির মানটা দেখো বাড়তে বাড়তে থাকছে। এ দেখো হলুদ ক্ষেত্রফলটা কম ছিল, বাড়ছে বাড়ছে বাড়ছে, ক্ষেত্রফলটা বাড়ছে, তার মানে ডিএ বাই ডিটির মানটা, ডিএ বাই ডিটি এর মানটা কনস্ট্যান্ট নয়, এটা ভ্যারিয়েবল, ভ্যারি করছে। আর ডিএ বাই ডিটির মানটা বাড়ছে, সব থেকে বড় কথা এটা হচ্ছে ডিএ বাই ডিটির মানটা পজিটিভ, বাড়ছে, সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। ডিএ বাই ডিটির মানটা যদি সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে তাহলে ই এর মানটা সময়ের সঙ্গে সঙ্গে কমবে। তার মধ্যে লক্ষ্য করে দেখো এর ক্ষেত্রে কনস্ট্যান্ট হচ্ছে কিন্তু এর ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে না। আর সার্কেল তুমি যদি করো, তুমি যদি এখানে সার্কেল করো, তুমি যদি এরকম সার্কেল যদি করো, এবার তুমি এখানে লক্ষ্য করে দেখো, দেখো এইখানেও দেখো এই হলুদ ক্ষেত্রফলের মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এইখানে সার্কেলটার ক্ষেত্রে দেখো ডিএ বাই ডিটির মানটা কমছে, কনস্ট্যান্ট থাকছে না কিন্তু। তাহলে এইখানে ডিএ বাই ডিটির মানটা কি হচ্ছে, কমছে। এখন ডিএ বাই ডিটি যদি কমে তাহলে অবশ্যই ই এর মানটা বাড়বে, কারণ মাইনাস সাইনটা আছে। ডিএ বাই ডিটি যদি কমে নেগেটিভ হয় তাহলে ইটা পজিটিভ হবে, বাড়বে। কি বলছি বুঝতে পারছো? তাহলে একমাত্র এরিয়াটা ডিএ বাই ডিটি কনস্ট্যান্ট কার ক্ষেত্রে থাকছে, ডিএ ডিটি কনস্ট্যান্ট থাকছে একমাত্র 4 নাম্বার লুপের ক্ষেত্রে। তাহলে 4 নাম্বার লুপ ই হবে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। একমাত্র 4 নাম্বার লুপের ক্ষেত্রে এই কনস্ট্যান্ট থাকছে। কি বললাম বুঝতে পারলে? নোট করবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দ্য সেলফ ইন্ডাকটেন্স অফ এ টরয়েডিস। এটা ভুল করেছে, এটা তো ভুল করার কথা ছিল না, যাই হোক আমি বলে দিচ্ছি। টরয়েডের ক্ষেত্রে সেলফ ইন্ডাকটেন্সের ফর্মুলা কি? সেলফ ইন্ডাকটেন্স যখন তুমি বের করছো তখন একটা সূত্র মাথায় রাখলেই হবে, ফাই ইজ ইকুয়াল টু হয় এল আই, ফাই ইজ ইকুয়াল টু হয় এল ইন্টু আই। তাহলে এল ইজ ইকুয়াল টু হবে, এল ইজ ইকুয়াল টু হবে পাই বাই আই। পাই ইজ ইকুয়াল টু কি হবে? পাই ইজ ইকুয়াল টু হবে বি ইন্টু এন ইন্টু এ বাই আই। এখন ম্যাগনেটিক ফিল্ড টরয়েডের জন্য কত হয়? টরয়েডের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড হয় বি ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে মিউ জিরো নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ ইন্টু আই হয়। এখন নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ মিউ নট, যদি টোটাল নাম্বার অফ টার্ন যদি এন হয় তাহলে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ কত হবে? এন বাই 2 পাই আর এম, যেটা আর এমটাকে মিন রেডিয়াস বলা হয়। টরয়েডটা দেখতে কি রকম হয়? টরয়েডটা দেখতে আমার এইরকম হয়।
এই রেডিয়াসটা হচ্ছে মিন রেডিয়াস আর এম, এটা হচ্ছে ইনার রেডিয়াস, এটা হচ্ছে আউটার রেডিয়াস। তুমি একটাকে আর1 ধরতে পারো, একটাকে আর2 ধরতে পারো, তাহলে মিন রেডিয়াস আর এম ইজ ইকুয়াল টু কত হবে? আর1 প্লাস আর2 বাই 2 হবে। তাহলে টোটাল লেন্থটা কত হচ্ছে? এই টোটাল লেন্থটা 2 পাই আর এম হচ্ছে। টোটাল যদি n নাম্বার অফ টার্ন যদি থাকে তাহলে নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ কত হবে? টোটাল নাম্বার অফ টার্ন বাই টোটাল লেন্থ। এই টোটাল লেন্থটা 2 পাই আর এম হচ্ছে, তাই জন্য এটা লিখেছি। আচ্ছা, এরিয়াটা কত হবে? ধরে নিচ্ছি এই যে এই রেডিয়াসটা, এই যে কয়েলগুলো পেঁচানো আছে না এরকম করে, এই যে কয়েলগুলো এরকম করে পেঁচানো থাকে, এই যে কয়েলগুলো এরকম করে পেঁচানো থাকে, ধরে নিচ্ছি প্রত্যেকটা কয়েলের রেডিয়াসটা হচ্ছে আর করে করে। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে এখানে? এ ইজ ইকুয়াল টু হবে পাই ইন্টু স্মল আর স্কোয়ার, পাই ইন্টু স্মল আর স্কোয়ার। এবারে তাহলে ফাইনালি যে এল এর মানটা আসবে, বি মানে কত হচ্ছে? মিউ নট এন আই বাই 2 পাই আর এম। এবারে বি হলো, এবারে এন, এন এর মানটা এনই থাকবে, আর এর মানটা পাই আর স্কোয়ার করে দেবো, ডিভাইডেড বাই আই আছে, তাহলে এখানে ডিভাইডেড বাই আই করে দেবো। দেখো এবারে এখান থেকে এই আই, এখান থেকে এই আই কেটে যাবে, এখান থেকে এই পাই, এখান থেকে এই পাই কেটে যাবে। তাহলে ফাইনাল যে অ্যান্সারটা আমার আসবে সেটা এল ইজ ইকুয়াল টু আসবে মিউ নট এন স্কোয়ার, স্মল এন স্কোয়ার, সরি স্মল আর স্কোয়ার বাই 2 আর এম। কত নম্বর অপশনের সঙ্গে ম্যাচ করছে? অপশন 1 এর সঙ্গে দেখো ম্যাচ করছে, তাহলে অপশন 1 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেছে? খেয়াল রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? ভালো কোয়েশ্চেন, সেন্টার অফ মাস থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন চলে এসেছে। আমাকে বলেছে ইন দ্য মাস ডেন্সিটি, দ্য মাস ডেন্সিটিস আর ইকুয়াল বলেছে, এই মাস ডেন্সিটিস আর ইকুয়াল বলে দিয়েছে। দ্য পজিশন অফ সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম ফ্রম দ্য অরিজিন উইল বি। অরিজিন থেকে সেন্টার অফ মাসটা কত ডিস্টেন্স আছে বের করতে হবে। অরিজিন তো এখানে রয়েছে। তো আমি এই অঙ্কটা যখন করব তখন এই পুরো বডিটাকে একটা পয়েন্ট মাস দিয়ে রিপ্লেস করব, আর এই পুরো বডিটাকে একটা পয়েন্ট মাস দিয়ে রিপ্লেস করব। অবশ্যই পয়েন্ট মাস দিয়ে রিপ্লেস করছি মানে সেন্টার অফ মাস দিয়ে রিপ্লেস করব। এখন দেখো এই পয়েন্ট মাসের ক্ষেত্রে একটা মাস অরিজিনে আছে আর একটা মাস কোথায় আছে বের করতে হবে। অবশ্যই এই স্কোয়ার প্লেটের সেন্টার অফ মাসটা এর জিওমেট্রিক সেন্টারে আছে, মানে এই ডিস্টেন্স যদি 2a হয় তাহলে এই ডিস্টেন্সটা আমার a হবে, আর এই ডিস্টেন্স a হবে, তাহলে টোটাল ডিস্টেন্স এইটা পেয়ে গেছি, এই ডিস্টেন্সটা আমি পেয়ে গেছি। কত হচ্ছে এই ডিস্টেন্সটা? এই ডিস্টেন্সটা আমার এ কত 2a হচ্ছে এই ডিস্টেন্সটা। এখন আমি যদি অরিজিন থেকে অর্থাৎ m1 মাস থেকে সেন্টার অফ মাসটা, মানে m1 মাস থেকে সিস্টেমের সেন্টার অফ মাস কত দূরে আছে এটা যদি বের করতে হয় তাহলে একটাই সূত্র, x1 ইজ ইকুয়াল টু m2 c বাই m1 প্লাস m2। এটুকু বের করতে পারলেই অঙ্ক হয়ে গেল। এবার মাস ডেন্সিটি আমাকে সেম বলে দিয়েছে। এখন আমি জানি যে মাস ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু এরিয়া। সিগমাটা হচ্ছে মাস ডেন্সিটি বা মাস পার ইউনিট এরিয়া। সিগমাটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে মাস প্রপোর্শনাল টু এরিয়া। তাহলে এইখান থেকে আমি বুঝতে পারছি যে m1 বাই m2 ইজ ইকুয়াল টু a1 বাই a2 হবে। a1 a2টা এরিয়া। এখন এর এরিয়া কত? পাই a স্কোয়ার হচ্ছে। এর এরিয়া কত? 2a 2a মানে 4a স্কোয়ার হচ্ছে। তাহলে কত আসছে? পাই বাই 4।
তাহলে m1 কে আমি ধরে নিতে পারি পাই m, m2 ইজ ইকুয়াল টু ধরে নিতে পারি 4m। তাহলে x1 এর যে মান দাঁড়াবে, x1 ইজ ইকুয়াল টু দাঁড়াবে m2, m2 মানে 4 ইন্টু m ইন্টু ডি বাই m1 প্লাস m2 মানে পাই প্লাস 4 ইন্টু m। এখান থেকে m কেটে যাবে, এই m কেটে যাবে, তাহলে 4d। আচ্ছা d এর মানটা কত ছিল বলো তো? d এর মানটা তো d ছিল না, d এর মানটা 2a ছিল। এই যে এই d এর মানটা 2a ছিল, তাহলে এই d টাকে কেটে আমি 2m লিখবো, 2a সরি m বলছি 2a লিখবো। তাহলে আমার যে ফাইনাল অ্যান্সার আসছে সেটা হচ্ছে 8a ডিভাইডেড বাই পাই প্লাস 4। ফাইনাল অ্যান্সার আমার আসছে 8a ডিভাইডেড বাই পাই প্লাস 4। 8a ডিভাইডেড বাই পাই প্লাস 4, এটা শুধুমাত্র অপশন 1 এ আছে, তাহলে অপশন 1 হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। An AC generator is based on the phenomena of self inductance. AC জেনারেটরে কি হয়? এসি জেনারেটর বা ডায়নামোতে ক্লাস 10 এ ছিল, আবার ক্লাস 12 এও ছিল, 10 এ ভালো করে পড়ানো হয় যে এসি জেনারেটরে কি হয়, কোনো একটা কুণ্ডলীকে, কোনো একটা কয়েলকে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে রেখে দেওয়া হয়। ধরে নাও কোনো একটা মুহূর্ত টিতে ওই কয়েলের যে এরিয়া ভেক্টর ছিল সেটা তোমার ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে থিটা কোণ করেছে, তাহলে যে ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু হবে, ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু এন বিএ কস থিটা হবে। যদি নাম্বার অফ টার্নস যদি n হয় তাহলে n বিএ কস থিটা হবে, n বি এ কস থিটা হবে। আর কুণ্ডলীকে যদি ওমেগা কৌণিক বেগ নিয়ে যদি ঘোরানো হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি লিখতে পারি, ওমেগা টি লিখতে পারি। ঠিক আছে, তাহলে E ইজ ইকুয়াল টু কত হবে? E ইজ ইকুয়াল টু ডি ফাই ডিটি হবে, E ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডি ফাই ডিটি হবে। তুমি যদি এবার ডেরিভেটিভ করো কত আসবে? এটা আসবে ওমেগা এন বি এ সাইন ওমেগা টি। তাহলে ই এর মান যে আসছে সেটাকে আমি লিখতে পারি E0 সাইন ওমেগা টি। লেখা যেতে পারে তো এটাকে? লেখা যেতে পারে এটাকে E ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। আর এটাই তো এসি এর ইকুয়েশন। এসি যদি কোনো এসি ইএমএফ কে রিপ্রেজেন্ট করতে হয়, এসি ভোল্টেজ কে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি হয়। তো এটাই হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। এইখানে যে আমরা দেখলাম যে এটা যে নীতিতে তৈরি হচ্ছে সেটা, বা ডায়নামো যে নীতিতে যে নীতিতে কাজ করে, যে কার্যনীতিতে কাজ করে, বা যে ওয়ার্কিং প্রিন্সিপাল হয়, সেটা নর্মাল ফেনোমেনা অফ সেলফ ইন্ডাকটেন্স তো হয় না, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে কাজ করছে। এই ফেনোমেনাটা কি? এটা হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই ফেনোমেনাটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে কাজ করছে, এখানে কোনো সেলফ ইন্ডাকটেন্সের কনসেপ্ট লাগছে না। তাহলে এখানে স্টেটমেন্ট 1, অবশ্যই স্টেটমেন্ট 1 কি আছে? স্টেটমেন্ট 1 অবশ্যই ফলস আছে। এবারে স্টেটমেন্ট 2 তে কি বলেছে? ইন এ সিঙ্গেল কয়েল উই ডু নট কনসিডার সেলফ ইন্ডাকটেন্স। আচ্ছা, কোন সলিনয়েডের ক্ষেত্রে সেলফ ইন্ডাকটেন্সের রাশিমালা কি হয়? সলিনয়েডের জন্য কি হয়? সলিনয়েডের জন্য L ইজ ইকুয়াল টু হয়, তোমরা যদি মুখস্থ রেখেছো তাহলে হয় মিউ নট ইন্টু এন স্কোয়ার ইন্টু এ বাই এল হয়। যাদের যাদের মনে আছে ভালো, আর যাদের মনে নেই তারা প্রুফ করে দেখে নিতে পারো। আমি তো মুখস্থ রাখাটা ততটা প্রেফার করি না। এখন তুমি যদি এখানে এন এর মানটা যদি 1 বসাও, এখানে যদি এন এর মানটা 1 যদি বসাও, তাহলে কি এল এর মান কত হবে? এল এর মান হবে মিউ নট ইন্টু এ বাই লেন্থ অফ সলিনয়েড, হবে তো? এটা এখানে এল মানে সেলফ ইন্ডাকটেন্স। ঠিক আছে, তার মানে n ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি সেলফ ইন্ডাকটেন্স থাকবে না? অবশ্যই থাকবে। তো ইন এ সিঙ্গেল কয়েল মানে এখানে n ইজ ইকুয়াল টু 1 ধরার কথা বলা হচ্ছে, তাহলে সিঙ্গেল কয়েল মানে অবশ্যই এখানে n ইজ ইকুয়াল টু 1 ধরে নেওয়ার কথা বলা হচ্ছে। উই ডু নট কনসিডার সেলফ ইন্ডাকশন। অবশ্যই সেলফ ইন্ডাকটেন্স ধরতে হবে, কারণ সিঙ্গেল কয়েলের ক্ষেত্রে সেলফ ইন্ডাকটেন্সের মান থাকে। তাহলে এই যে স্টেটমেন্টটা, এটা অবশ্যই ফলসের আন্ডারে আসছে।
তাহলে স্টেটমেন্ট 1 ও ফলস, স্টেটমেন্ট 2 ও ফলস, তাহলে বোথ স্টেটমেন্ট 1 এন্ড 2 আর ফলস, তাহলে অপশন 4 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেছে? এগুলো কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন এবং তোমরা এই কোয়েশ্চেনগুলো ভুল করো। নেক্সট দেখো কি বলেছে। A uniform solid cone of height 40 cm is shown in figure. The distance of center of mass of the cone from point B. পয়েন্ট বি থেকে সেন্টার অফ মাসটা এই সিস্টেমের বা এই কোণের কত দূরে আছে এটা আমাকে বের করতে হবে। এবারে দেখো আমি চাইলেই সূত্রটা মানে অঙ্কটা করে দিতে পারি, কিন্তু সূত্রটা আমি একটু রিভাইজ করিয়ে দিচ্ছি। সূত্র একটাই সূত্র, আমি নিজেও স্যারের দেখে মানে স্যার শিখিয়েছিলেন, এনভি স্যার শিখিয়েছিলেন, তো ওই ট্রিকটা থেকেই মুখস্থ করেছিলাম। কি ছিল বলো তো? সিনেমা, টাইম, ঋত্বিক, রোশন, শ্রী, দেবী। এটা আমি এনভি স্যারের থেকে এই ট্রিকটা মুখস্থ করেছি আর কি। এনভি স্যার শিখিয়েছিলেন, আমি যখন পড়েছিলাম তখন এনভি স্যার শিখিয়েছিলেন। খুব ভালো ট্রিক। তো এইখানে কি করে করব দেখো, বাইগুলো আগে দিয়ে দাও, বাইগুলো আগে দিয়ে দাও। আচ্ছা এটাকে এরকম না লিখেন, এরকম লিখলে ভালো হয়, ছাড়ো। সিনেমা, টাইম, ঋত্বিক, রোশন, শ্রী, আগে বাই দিয়ে দাও, বাই বাই দিয়ে কি করবে? 4 3 2 4 3 4 3 2 না 2 3 4 4 3 2 2 3 4 ছিল 2 3 4। এবারে যেটা বলবো সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে। কি ছিল? পাই ছিল, এটা ছিল 8 ছিল, এটা 3 পাই ছিল। এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। এবার ডিস্ক, ডি ফর ডিস্ক, তাহলে এখানে রেডিয়াস আসবে। ডি ফর ডিস্ক, তাহলে এখানে রেডিয়াস আসবে। এস ফর সলিড হেমিস্ফিয়ার, তাহলে এখানেও রেডিয়াস আসবে। আর ফর হচ্ছে রিং, অবশ্যই অর্ধেক রিং, তাহলে এখানে আবার রেডিয়াস আসবে। এইচ ফর হচ্ছে হলো হেমিস্ফিয়ার, তাহলে এখানেও রেডিয়াস আসবে। টি ফর হচ্ছে ট্রায়াঙ্গুলার প্লেট, তাহলে এইখানে হাইট আসবে। আর সি ফর হচ্ছে কোন, তাহলে এখানেও হাইট আসবে। তো এই ট্রিকটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এই ট্রিকটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এই ট্রিকটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এবারে কোন বলেছে, সলিড কোন এখানে বলেছে, এখানে সলিড কোন কথাটা বলে দিয়েছে। সলিড কোনের ক্ষেত্রে সেন্টার অফ মাস h/4, বেস থেকে h/4 হাইটে থাকে, ঠিক আছে? h/4, এখন হাইট এখানে কত বলে দিয়েছে বলো তো? এখানে হাইটটা বলে দিয়েছে 40 সেন্টিমিটার, তাহলে h/4 কত হবে? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, তাহলে অবশ্যই অপশন 4 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। সূত্রটা আমি রিভাইজ করিয়ে দিলাম, মুখস্থ করে নেবে বা তোমরাও রিভাইজ করে নেবে আরেকবার। এবারে ভালো কোয়েশ্চেন দেখো এটা। Two identical rods are kept in contact at one end on a smooth surface as shown and released. Trajectory of center of mass of both rod is, ট্র্যাজেক্টরিটা কিরকম হবে? যখন আমি সেন্টার অফ মাস দিয়ে এই পুরো সিস্টেমটাকে আমি যখন রিপ্রেজেন্ট করব তখন সিঙ্গেল পয়েন্ট মাসের মতো করে রিপ্রেজেন্ট করব। আমি ধরে নিচ্ছি, আমি অ্যাজিউম করে নিচ্ছি সেন্টার অফ মাসটা এই সিস্টেমের এইখানে কোথাও আছে, আমি অ্যাজিউম করে নিচ্ছি। যখন আমি এই পুরো সিস্টেমটাকে সেন্টার অফ মাস দিয়ে যখন রিপ্লেস করছি তখন একটা পয়েন্ট মাস যেমন গ্র্যাভিটিতে পড়ে,
ঠিক সেরকম এই সিস্টেমের সেন্টার অফ মাসটাও ঠিক সেরকম বিহেভ করবে। সেন্টার অফ মাসের বিউটিটাই হচ্ছে এখানে, যখন তুমি একটা সিস্টেমকে সেন্টার অফ মাস দিয়ে রিপ্লেস করছো তখন তুমি ওই সিস্টেমটাকে একটা পয়েন্ট মাসের মতো করে ট্রিট করতে পারো। পয়েন্ট মাস গ্র্যাভিটিতে যদি স্থির অবস্থায় থাকে পয়েন্ট মাসটা, তাহলে ওটা গ্র্যাভিটিতে নর্মাল ফ্রি ফল করবে। ঠিক সেরকম এই সিস্টেমের সেন্টার অফ মাসটাও ফ্রি ফলই করবে। একটা পয়েন্ট মাস যেমন বিহেভ করে, সেন্টার অফ মাস আইডেন্টিক্যাল সেরকম বিহেভ করবে। এবারে কোয়েশ্চেনটা পড়ে দেখো, টু আইডেন্টিক্যাল রডস আর কেপ্ট ইন কন্ট্যাক্ট এট ওয়ান এন্ড অন এ স্মুথ সারফেস অ্যাজ শোন এন্ড রিলিজড। রিলিজ করা হয়েছে মানে কোথাও না কোথাও ইনিশিয়ালি রেস্টে ছিল। ইনিশিয়ালি রেস্টে ছিল মানে ইউ ইজ ইকুয়াল টু 0 ছিল। ট্র্যাজেক্টরি অফ সেন্টার অফ মাস অফ বোথ রড, ট্র্যাজেক্টরি যদি একটা পয়েন্ট মাসকে রিলিজ করে দেওয়া হয় তাহলে সে ফ্রি ফল করে। তাহলে এইখানেও ফ্রি ফল যেহেতু করবে তাহলে প্যারাবোলা তো জীবনে হবে না, স্ট্রেট ইনক্লাইন লাইন তো জীবনে হবে না, স্ট্রেট হরাইজন্টাল লাইনও হবে না, অবশ্যই স্ট্রেট ভার্টিক্যাল লাইন হবে। তাহলে অপশন 4 হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, ভুল করে, আমিও ভুল করতাম, ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভালো করে দেখো কি বলছে। এ ফ্ল্যাট কার অফ মাস ক্যাপিটাল এম ইজ এট রেস্ট অন এ ফ্রিকশনলেস ফ্লোর। কারের মাসটা ক্যাপিটাল এম বলে দিয়েছে। On a frictionless floor with a child of mass small m standing at its edge, if the child jump off the car toward right with an initial velocity u with respect to the car, initial velocity u with respect to the car, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। ফাইন্ড দ্য ভেলোসিটি অফ কার জাস্ট আফটার হি জাম্প, এটি আমাকে জানতে চেয়েছে। আচ্ছা আমি অ্যাজিউম করে নিচ্ছি এই ডাইরেকশনটা হচ্ছে পজিটিভ, আমি অ্যাজিউম করে নিচ্ছি এই ডাইরেকশনটা হচ্ছে পজিটিভ। তাহলে অবভিয়াসলি এই ডাইরেকশনটা আমার নেগেটিভ হবে, এই ডাইরেকশনটা আমার নেগেটিভ হবে। অঙ্কটা আমি তোমাদেরকে দুটো নিয়মে করে দেখাবো, ঠিক আছে? তোমাদের যেটা সহজ লাগবে তুমি সেটা করবে। দেখো এই ঝাঁপ দেওয়ার ব্যাপারটা আছে, এইখানে এক্সটার্নাল কোনো ফোর্স লেগেছে কি? হ্যাঁ তোমরা বলবে হ্যাঁ এক্সটার্নাল ফোর্স লেগেছে, গ্র্যাভিটি আছে এক্সটার্নাল ফোর্স হিসেবে। আমি বলছি এক্স ডাইরেকশনে কোনো এক্সটার্নাল ফোর্স লেগেছে? এক্স ডাইরেকশনে কিন্তু কোনো এক্সটার্নাল ফোর্স লাগেনি, মানে এফ এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স ডাইরেকশনে সিস্টেমের মোমেন্টাম ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। এক্স ডাইরেকশনে সিস্টেমের সেন্টার অফ এক্স ডাইরেকশনে সিস্টেমের মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে। আর যেহেতু ইনিশিয়াল মোমেন্টাম 0 ছিল তাহলে ফাইনাল মোমেন্টাম এক্স ডাইরেকশনে 0 হবে। ইনিশিয়াল মোমেন্টাম এক্স ডাইরেকশনে 0 ছিল তাহলে ফাইনাল মোমেন্টামও এক্স ডাইরেকশনে আমার 0 হবে, বাস। এখন আচ্ছা এটার স্পিড কত? লোকটা ঝাঁপিয়েছে, তার মানে আচ্ছা এক সেকেন্ড, এইখানে আমি জাস্ট সিস্টেমের ফাইনাল মোমেন্টাম 0 হবে, তার মানে মানে এখানে সিস্টেম মানে ম্যানও আছে আর গাড়িও আছে। তাহলে মোমেন্টাম অফ কার প্লাস মোমেন্টাম অফ ম্যান ইজ ইকুয়াল টু 0 হবে। এইটুকু জিনিস বুঝতে পারলেই আমার হবে, ঠিক আছে? এবারে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু কার, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু কার ইজ ইকুয়াল টু হচ্ছে ভেলোসিটি অফ ম্যান মাইনাস ভেলোসিটি অফ কার। তাহলে এখান থেকে আসছে ভেলোসিটি অফ ম্যান ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু কার প্লাস ভেলোসিটি অফ কার। আমি যেহেতু ভেলোসিটি অফ কার বের করতে ইচ্ছুক তাই জন্য ভেলোসিটি অফ কারের প্লাস মাইনাস কিচ্ছু বসাবো না, এটা আমার ফার্স্ট রুল এবং সব থেকে সহজ রুল ব্যক্তিগতভাবে আমি মনে করি। আমি যেহেতু ভেলোসিটি অফ কার বের করতে ইচ্ছুক আমি প্লাস মাইনাস সাইনই বসাবো না, আমার অ্যান্সারই প্লাস মাইনাস বের করে দেবে। আর যেহেতু আমি ডাইরেকশন ধরে নিয়েছি, রাইট ডাইরেকশনটাকে প্লাস আর লেফট ডাইরেকশনটাকে মাইনাস, তাহলে প্লাসে অ্যান্সার এলে মাইনাসে মানে প্লাসে অ্যান্সার এলে ডান দিক যাবে আর মাইনাসে অ্যান্সার দিলে বাঁ দিকে যাবে, বাস। তাহলে আমি ডাইরেকশন নিয়ে অন্তত গাড়ির ডাইরেকশন নিয়ে মাথা ঘামাবো না। তাহলে ধরে নিচ্ছি ভেলোসিটি অফ কার, আমি ধরে নিচ্ছি এই ভেলোসিটি অফ কার হচ্ছে এক্স, ধরে নিচ্ছি ভেলোসিটি অফ কার ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে মোমেন্টাম অফ কার কত হবে? এম ইন্টু এক্স, বাস।
মোমেন্টাম অফ ম্যান কত হবে? আচ্ছা মোমেন্টাম অফ ম্যান মানে, আচ্ছা মোমেন্টাম অফ ম্যান যদি বের করতে হয় তাহলে মাস অফ ম্যান স্মল এম আর ভেলোসিটি অফ ম্যান, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু কার আমাকে ইউ বলে দিয়েছে, উইথ রেসপেক্ট টু কার, তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে এক্স। আমি যেহেতু ডাইরেকশন এখনো বের করিনি তাহলে সিম্পল ইউ প্লাস এক্স লিখবো, সিম্পল ইউ প্লাস এক্স লিখবো, অত মাথা ঘামাতে যাব না। আমি যদি এক্স কমন নিই তাহলে দেখো এখানে ক্যাপিটাল এম প্লাস স্মল এম এক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ এম ইউ আসছে। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ইউ আসছে। এবার মাইনাস রিপ্রেজেন্ট করছে কি? মাইনাস রিপ্রেজেন্ট করছে লেফট দিকে কার মুভ করবে। আর মান যদি বের করতে চাও তাহলে সিম্পল স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ইউ হবে। এখন এটা ক্যাপিটাল, আচ্ছা ক্যাপিটাল এমটা একটু বড় করে লিখে দেনা হলে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। এটা হচ্ছে ক্যাপিটাল এম, ঠিক আছে, খেয়াল রাখবে। তাহলে স্মল এম, আচ্ছা দেখো অপশন 1 ম্যাচ করছে, তাহলে অপশন 1 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে মাইনাস সাইন ধরে কাজ করলাম। আমি ব্যক্তিগতভাবে এটাকে, আমার পছন্দ এটা, কিন্তু তোমরা এভাবে নাও করতে পারো। তুমি কিভাবে করবে? তোমার যেভাবে খুশি তুমি করবে, তুমি এভাবে করতে পারো। যেহেতু সিস্টেমের মোমেন্টামটা জিরো করতে হবে, তাহলে অবশ্যই মোমেন্টাম অফ ম্যান প্লাস মোমেন্টাম অফ কার ইজ ইকুয়াল টু জিরো। তাহলে মোমেন্টাম অফ ম্যান ইজ ইকুয়াল টু মোমেন্টাম অফ কার হবে। আমি ভেক্টরি শুধু যদি মানটা লিখতে চাই তুমি মড দিয়ে কাজ করতেই পারো, এরপর মোমেন্টাম অফ ম্যান, ম্যান কত হবে দেখো, এইদিকে ইউ বেগে ঝাঁপিয়েছিল, আর আমি এই কারের রেসপেক্টে বের করছি। যদি কারটা যদি এক্স বেগে ঝাঁপায়, যদি এক্স বেগে সরে যায় তাহলে মানে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু কার কত হবে? এই কারের ভেলোসিটি যদি এক্স হয়, তাহলে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু কার ইউ মাইনাস এক্স হবে। হবে কি হবে না? অবশ্যই ইউ মাইনাস এক্স হবে। আমি এটা করতে পছন্দ করি না, তাহলে এম ইন্টু এটা হবে ইউ মাইনাস এক্স। কেন হলো বলছি দাঁড়াও। এটা ছিল কার, সাপোজ করো এটা হচ্ছে ম্যান, এটা হচ্ছে ম্যানটা হচ্ছে এই দিক বরাবর ইউ স্পিডে ঝাঁপিয়েছে। ধরে নিচ্ছি কার এই দিক বরাবর এক্স স্পিড বরাবর লাফাবে, মানে এক্স স্পিড বরাবর যাবে। এখন ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু কার ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ ম্যান মাইনাস ভেলোসিটি অফ কার। তাহলে ভেলোসিটি অফ ম্যান ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ ম্যান ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু কার প্লাস ভেলোসিটি অফ কার। এই নিয়মটা ঝামেলার এই কারণেই, কারণ আমি এখানে ডাইরেকশনটা আগে থেকে নেচে বের করতে যাচ্ছি। ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু কার ডান দিক বরাবর ইউ স্পিডে, তাই জন্য আমি ইউ এদিকে ধরে নিয়েছি। আর আমি অবশ্যই কার হচ্ছে পেছন দিক বরাবর মুভ করবে বা লেফট সাইডে মুভ করবে, তাই জন্য যেহেতু এই দুটো ভেলোসিটির ডাইরেকশনটা হচ্ছে 180 ডিগ্রি, তাই জন্য আগে থেকে আমি এখানে মাইনাস বসিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? তাই জন্য এখানে ইউ মাইনাস এক্স করেছি। তো আমাকে এত বুদ্ধি লাগাতে হচ্ছে, তাই জন্য আমি এই নিয়মটা ব্যক্তিগতভাবে পছন্দ করি না। যখন তুমি লাফাচ্ছ এই গাড়ি থেকে, তখন গাড়ি অবশ্যই পেছন দিক বরাবর মুভ করবে। গাড়ি অবশ্যই পেছন দিক বরাবর মুভ করবে। গাড়ি যদি পেছন দিকে মুভ করে
তাহলে তুমি লক্ষ্য করে দেখো এর বেগ আর এর বেগের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি। 180 ডিগ্রি হওয়ার জন্য আমি এখানে ইউ মাইনাস এক্স করলাম। এই ভেক্টর সাইনটা প্লাসে ছিল, আমরা জানি যদি দুটো ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয় তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। তাই জন্য যখন মোমেন্টাম অফ ম্যান বের করলাম তখন আমি এম ইন্টু ইউ মাইনাস এক্স করলাম। বোঝা গেছে? এবারে এবারে মোমেন্টাম অফ কার। এখন মোমেন্টাম অফ কার এর তো ভেলোসিটি পিছন দিকে এক্স, তাহলে এখানে আমি ক্যাপিটাল এম লিখবো, দিয়ে এক্স লিখবো। তুমি চাইলে এখানে মাইনাস করতেই পারতে, কনসেপ্টটা আলটিমেট একই। তুমি এখানে স্মল এম ইন্টু ইউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এক্স। এখান থেকে এক্স এর মান ইজিলি বেরিয়ে গেল, স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ইউ। বাস, গল্প শেষ। তো এই অঙ্কগুলো কিন্তু ভুল করে ছেলে মেয়েরা, তাই জন্য করানো। আমি আবার বলছি, এই ট্রিকটা দিয়ে যদি তোমাদেরকে আরো অঙ্ক করানো পসিবল হতো তাহলে ঠিক আছে, কিন্তু এখন এই অঙ্কগুলো ভালো করে করবে, ছেলেমেয়েরা ভুল করে, তাই জন্য অঙ্কটা আমি ইনক্লুড করে দিলাম। এরকম আরো 4-5টা অঙ্ক করলে তবেই তুমি এক্সাম হলে করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। আমার পছন্দের ট্রিক হচ্ছে এটা, তুমি এইভাবে অঙ্কটা করতে পারো, সহজ অঙ্ক। দেখো এতটা কিন্তু, এই যে আমি এখানে এতটা করেছি না, এই যে এই স্টেপটা, এই যে এতটা স্টেপ, এই স্টেপটা কিন্তু বেকার। এতটা স্টেপ কিন্তু বেকার, এটা লাগবে না করতে। যখন তুমি একটু শিখে যাবে, যখন তুমি একটা এরকম অঙ্ক 4-5টা অঙ্ক করে ফেলবে, তখন শুধুমাত্র এইটুকু জায়গা করলেই হয়ে যায়। বোঝানোর জন্য আমাকে এতটা এক্সপ্লেন করতে হলো। নেক্সট দেখো, এটাও ভালো অঙ্ক। কি বলছে? দ্য রড অফ লেন্থ এল মুভস ইন হরাইজন্টাল প্লেন উইথ এ ভেলোসিটি ভি আই ক্যাপ ইন এ ম্যাগনেটিক ফিল্ড বি উইচ ইজ অ্যাট রেস্ট, আচ্ছা, উইচ ইজ অ্যাট অ্যাঙ্গেল থিটা উইথ ভার্টিক্যাল। মানে ম্যাগনেটিক ফিল্ড বি ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, আর এইখানে এর ভেলোসিটিটা হচ্ছে ভি আই ক্যাপ। ঠিক আছে? দ্য ইএমএফ বিটুইন এন্ডস অফ দ্য রড ইজ, প্রথম কথা আমি এইমাত্র প্রুফ করে দেখিয়েছি, যে ইএমএফ এর সূত্র ই ইজ ইকুয়াল টু কত হয়? ই ইজ ইকুয়াল টু হয় এল ভেক্টর ডট ভি ক্রস বি। এটা হচ্ছে আমার ইএমএফ এর সূত্র। ঠিক আছে? এবারে আমি যদি এটাকে লিখতে চাই ভেক্টরিক্যালি, এইচএস এসব লাগে না, কিন্তু এখন এই যে অঙ্কটা করব এইখানে কিন্তু আমি যে পদ্ধতিতে লিখছি এই পদ্ধতিটা তোমার জানতে লাগবে। প্রথম কথা, এটাকে দেখো, আমি যদি এ ডট বি লিখি, এ ডট বি এর মান যদি লিখতে চাই তাহলে অবশ্যই এটাকে লেখা যেতে পারে এ প্যারালাল ইন্টু বি, বা লেখা যেতে পারে এ ইন্টু বি প্যারালাল। প্যারালাল কথাটার মানে কি? কম্পোনেন্ট অফ এ প্যারালাল টু বি। এ প্যারালাল মানে হচ্ছে এ ভেক্টরের সেই উপাংশ যেটা বি এর সঙ্গে প্যারালাল, আবার বি প্যারালাল মানে হচ্ছে বি ভেক্টরের সেই উপাংশ যেটা এ এর সঙ্গে প্যারালাল। ঠিক সেরকম আমি যে ই লিখবো এখানে, আমি যে এখানে ইটা লিখবো, এইখানে আমি এল প্যারালাল কথাটা লিখবো। এল প্যারালাল মানে এল এর সেই উপাংশ যেটা ভি ক্রস বি এর সঙ্গে প্যারালাল, এল এর সেই উপাংশ যেটা ভি ক্রস বি এর সঙ্গে প্যারালাল। বুঝতে পারছো? এখন এল এর সেই উপাংশ যেটা ভি ক্রস বি এর সঙ্গে প্যারালাল। এখন ব্যাপার হচ্ছে ভি ক্রস বি, এই যে ভেক্টরটা, এখানে আমার একটু গন্ডগোল হয়ে গেছে, তাই জন্য ভয়েস ওভার করে বলতে হচ্ছে। এখানে যে ভি ক্রস বি যে ভেক্টরটা রয়েছে, এই ভি ক্রস বি ভেক্টর ভি এর সঙ্গেও পারপেন্ডিকুলার হবে আর বি এর সঙ্গেও পারপেন্ডিকুলার হবে। তোমাদেরকে ক্লাস 11-এ শেখানো হয়েছিল এ ক্রস বি যে ভেক্টরটা হয় সেটা এ আর বি দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলার হয়, অর্থাৎ এইখানে যে ভি ক্রস বি আছে সেটা ভি এবং বি উভয়ের সঙ্গেই পারপেন্ডিকুলার হবে। বোঝা গেছে? এবারে আমরা জানি যে এ ক্রস বি কে আমরা লিখতে পারি, এর মানটাকে লেখা যায় এ পারপেন্ডিকুলার ইন্টু বি, বা লেখা যায় এ ইন্টু বি পারপেন্ডিকুলার। বাট এ পারপেন্ডিকুলার মানে হচ্ছে কম্পোনেন্ট অফ এ পারপেন্ডিকুলার টু বি।
এ পারপেন্ডিকুলার মানে হচ্ছে এ এর সেই কম্পোনেন্ট যেটা বি এর সঙ্গে পারপেন্ডিকুলার, আবার বি পারপেন্ডিকুলার মানে হচ্ছে বি এর সেই কম্পোনেন্ট যেটা এ এর সঙ্গে পারপেন্ডিকুলার। তার মানে এখানে ভি ক্রস বি যখন লিখবো না, যখন আমি ভি ক্রস বি লিখবো, তাই লিখতে পারি এল প্যারালাল ভি পারপেন্ডিকুলার ইন্টু বি, বা লেখা যেতে পারে এল প্যারালাল ভি ইন্টু বি পারপেন্ডিকুলার। এগুলো হচ্ছে ভেক্টরের কনসেপ্ট। এবারে আমি এই অঙ্কতে আসি। তুমি লক্ষ্য করে দেখো, এই যে এল ভেক্টরটা, এই যে এলটা, এই এলটা তো ভি এর সঙ্গে পারপেন্ডিকুলার আছেই। এবার ম্যাগনেটিক ফিল্ড ভার্টিক্যালি কাজ করছে, আমি ধরে নিচ্ছি ভার্টিক্যালটা হচ্ছে এটা, এই ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে কাজ করছে। এক সেকেন্ড দাঁড়াও, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ভার্টিক্যাল, দেখো এটা হচ্ছে ভার্টিক্যাল, এই ভার্টিক্যালের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড থিটা কোণে কাজ করছে। এই গ্রিন লাইন দিয়ে আমি ম্যাগনেটিক ফিল্ড রিপ্রেজেন্ট করছি। তাহলে বি এর একটা কম্পোনেন্ট হবে যেটা, আচ্ছা ভি কোন দিক কাজ করছে, এক সেকেন্ড আবার ফোন আসছে। আচ্ছা তুমি দেখো, ভি তো এই প্লেনে কাজ করছে, আচ্ছা ভি হচ্ছে এই প্লেনে কাজ করেছে, এলও হচ্ছে এই বোর্ডের প্লেনে আছে। এখন ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই ভার্টিক্যালের সঙ্গে থিটা কোণ করে আছে। তাহলে আমাকে বি এর কোন কম্পোনেন্ট নিতে হবে যেটা ভি এর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি ভার্টিক্যালের সঙ্গে থিটা কোণ করে থাকে, তাহলে আমাকে এই কম্পোনেন্টটা নিতে হবে যেটা ভার্টিক্যালি আছে। মানে আমাকে ম্যাগনেটিক ফিল্ডের সেই কম্পোনেন্ট নিতে হবে, ম্যাগনেটিক ফিল্ডের সেই কম্পোনেন্ট নিতে হবে যেটা ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার। এখন ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অবশ্যই এটা হবে, অবশ্যই এটা হবে। এখন ম্যাগনেটিক ফিল্ড এর সাথে থিটা কোণ করেছে, তাহলে এই দিক বরাবর কম্পোনেন্টটা বি কস থিটা হবে। তাহলে যেখানে যেখানে কস থিটা আছে সেটা হবে অ্যান্সার। কস থিটা একমাত্র অপশন 2 তে দেওয়া আছে, তাহলে অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারছো? অপশন 1ও হবে না, সাইন থিটা তো হবেই না, 0ও হবে না। এই জিনিসগুলো ভালো করে বুঝতে লাগবে, বুঝতে পেরেছো? আর এই যে জিনিসগুলো, এগুলো তো ভেক্টরের জিনিস। এই জায়গাটা ক্লিয়ার থাকলে এটা কিন্তু মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে, খেয়াল থাকে যেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, এটাও কিন্তু সেম, এটাও কিন্তু ই ইন্টু ভি ক্রস বি দিয়ে এটা হবে, এইমাত্র করলাম না। ই ইজ ইকুয়াল টু এল প্যারালাল ইন্টু, হয় করব ভি পারপেন্ডিকুলার ইন্টু বি, না হলে করব এল প্যারালাল ভি ইন্টু বি পারপেন্ডিকুলার। এবার তুমি লক্ষ্য করে দেখো এল কোন দিকে কাজ করছে, এফেক্টিভ লেন্থ। আচ্ছা এল মানে কি? এল মানে হচ্ছে এফেক্টিভ লেন্থ। ধরো একটা আমি আরবিটারি শেপের কোনো একটা, ধরো আরবিটারি শেপের কোনো একটা ওয়্যার, এটা হচ্ছে আরবিটারি শেপের কোনো একটা ওয়্যার, কারেন্ট এই দিক বরাবর যাচ্ছে, কারেন্ট এই দিক বরাবর যাচ্ছে। তাহলে এল এফেক্টিভ মানে কি? ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে আমাকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করতে হবে। ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে আমাকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করতে হবে। এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এটা হচ্ছে এফেক্টিভ লেন্থের কনসেপ্ট। যেখান থেকে কারেন্ট শুরু হয়েছে এবং যেখানে গিয়ে কারেন্ট মিশছে সেটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে আমাকে জয়েন করতে হবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এল এফেক্টিভ লেন্থের কনসেপ্টটা বুঝতে পেরেছো, যেখান থেকে কারেন্টটা শুরু হয়েছে এবং যেখানে গিয়ে কারেন্টটা শেষ হচ্ছে, সেটাকে, যেখান থেকে শুরু হয়েছে সেটাকে ইনিশিয়াল ধরবো, যেখানে গিয়ে শেষ হচ্ছে সেটাকে ফাইনাল ধরবো, দিয়ে এটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে দেবো। এটা হচ্ছে এফেক্টিভ লেন্থ, এটাই হচ্ছে আমার এফেক্টিভ লেন্থ, এটাই হচ্ছে আমার এফেক্টিভ লেন্থ বা এল। ভেক্টর দিয়ে দিতে পারো, ঠিক আছে? এবারে তুমি লক্ষ্য করে দেখো, এইখানে যে এফেক্টিভ লেন্থটা হবে না, এইখানে যে এফেক্টিভ লেন্থ হবে সেটা কিন্তু অবশ্যই এটা হবে। আর ডাইরেকশন কোনটা হবে এফেক্টিভ লেন্থের? অবশ্যই এ থেকে বি এর দিকে হবে। কি বললাম বুঝতে পারলে? এবার তুমি লক্ষ্য করে দেখো, এল কাজ করছে এই দিকে, আবার ভিটাও কাজ করছে এই দিক বরাবর। তার মানে এল আর ভি সেম দিকে কাজ করছে। এখানে এল ভেক্টর আর ভি ভেক্টর সেম দিকে কাজ করছে। এবার আমি বলেছিলাম এল প্যারালাল মানে কি, যেটা ভি আর বি দুজনের সঙ্গে লম্ব হবে, মনে পড়ছে?
ই ইজ ইকুয়াল টু হচ্ছিল, মনে পড়ছে, ই ইজ ইকুয়াল টু হচ্ছিল এল প্যারালাল ইন্টু মড অফ ভি ক্রস বি। মানে এল এর সেই কম্পোনেন্ট যেটা ভি ক্রস বি এর সঙ্গে প্যারালাল। ভি ক্রস বি মানে ভি এর সঙ্গে পারপেন্ডিকুলার। এখন তুমি লক্ষ্য করে দেখো এখানে এল ভেক্টর আর বি ভেক্টর, ভি ভেক্টর হচ্ছে পরস্পরের সঙ্গে প্যারালাল। আমার চাই এল এর সেই কম্পোনেন্ট যেটা ভি ক্রস বি এর সঙ্গে প্যারালাল, অর্থাৎ ভি এর সঙ্গে পারপেন্ডিকুলার। কিন্তু এখানে এলটা হচ্ছে ভি এর ডাইরেকশনে আছে, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এল এর কোনো কম্পোনেন্ট নেই ভি এর পারপেন্ডিকুলার ডাইরেকশনে। তাহলে যেহেতু এইখানে কোনো কম্পোনেন্ট নেই বা এল আর ভি যেহেতু সমান্তরাল, তাহলে এখানে অ্যান্সারটা আমার 0 হবে। যেহেতু এখানে এল প্যারালাল ইজ ইকুয়াল টু 0, যেহেতু এখানে এল প্যারালাল ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে এল প্যারালাল ইজ ইকুয়াল টু যেহেতু 0, তাহলে অবশ্যই ই এর মানটাও আমার এখানে 0 হবে। এরপর ই এর মান 0 একমাত্র অপশন 1 এ দেওয়া আছে, তাহলে অপশন 1 হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? অপশন 1 হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে স্টেপ ডাউন ট্রান্সফরমার রিডিউস দ্য ভোল্টেজ, স্টেপ ডাউন ট্রান্সফরমার রিডিউস দ্য ভোল্টেজ অফ ট্রান্সমিশন লাইন ফ্রম 220 ভোল্ট টু 2200 ভোল্ট টু 220 ভোল্ট। আচ্ছা, স্টেপ ডাউন মানে রিডিউস করে দিয়েছে। দ্য পাওয়ার ডেলিভার্ড বাই ইট ইজ 880 ভোল্ট অ্যান্ড ইটস এফিসিয়েন্সি ইজ 88%। এফিসিয়েন্সিটা বলে দিয়েছে 88%। দ্য ইনপুট কারেন্ট ইজ, প্রথম কথা এফিসিয়েন্সি 88%। আচ্ছা, এটা হচ্ছে আমার ইনপুট, পাওয়ার ডেলিভার্ড বাই ইট, তাহলে এটা হয়ে গেছে আমার ইনপুট। এফিসিয়েন্সিটা 88% বলেছে। এখন এফিসিয়েন্সি ই ইজ ইকুয়াল টু হয়, দাঁড়াও, এফিসিয়েন্সি ই ইজ ইকুয়াল টু হয়, এফিসিয়েন্সি ই ইজ ইকুয়াল টু হয় আউটপুট বাই ইনপুট। তাহলে অবশ্যই ইনপুট ইজ ইকুয়াল টু কত হবে? ইনপুট ইজ ইকুয়াল টু হবে আউটপুট বাই এফিসিয়েন্সি। আউটপুট হচ্ছে 880 ওয়াট, এফিসিয়েন্সি হচ্ছে 88%, তার মানে 88 বাই 100, 88 বাই 100। তুমি যদি এইখানে কাটাকাটি করো তাহলে এইখানে যেটা আসবে 10 আসছে, তাহলে অবশ্যই ইনপুটটা 1000 আসবে। আমার ইনপুট 1000 ওয়াট আসছে। কি বললাম বুঝতে পারলে? এবারে রিডিউস দ্য ভোল্টেজ অফ ট্রান্সমিশন লাইন ফ্রম 2200 ভোল্ট। আচ্ছা, আমার কি চেয়েছে বলো তো? ইনপুট কারেন্ট চেয়েছে, তাহলে আই ইনপুট চেয়েছে। আচ্ছা, আমি এটা পি পেয়ে গেছি, আউট ইনপুটের পি পেয়ে গেছি। আমরা জানি পি ইজ ইকুয়াল টু কি হয়? ভিআই হয়। তাহলে আই ইজ ইকুয়াল টু পি বাই ভি হবে। আর যেহেতু আমি ইনপুটের জন্য কাজ করছি, যেহেতু আমি ইনপুটের জন্য কাজ করছি, তাহলে এটাও আমি ইনপুট নেব, এটাও আমি ইনপুট নেব। এখন ইনপুট কত আছে? 1000 ওয়াট আছে। ইনপুট আছে আমার 1000 ওয়াট। ভি ইনপুট আমার 2200 থেকে 220-তে করেছে, তাহলে এখানে 220 হবে আমার। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এবারে আমি যদি কাটাকাটি করি, আমি দেখতে পাচ্ছি এখানে আসছে 50/11। তুমি যদি এই কাটাকাটিটা করো, সরি এখানে যদি তুমি সিম্পলিফাই করো, তাহলে দেখো মিলি অ্যাম্পিয়ার তো জীবনে হবে না, মিলি অ্যাম্পিয়ার তো জীবনে হবে না। 50/11 আছে, তাহলে অবশ্যই 1-এর থেকে বেশি, তাহলে 2টাও তো জীবনে হবে না, অপশন 2ও জীবনে হবে না। আচ্ছা, 0 পয়েন্ট এটাও হবে না, তাহলে ইজিলি আমি বুঝতে পারছি 4.65 এই অ্যান্সার হবে। P ইজ ইকুয়াল টু VI, তাহলে I ইজ ইকুয়াল টু P বাই V। P এর মান কত বলেছে? P এর মান 1000 ওয়াট বলে দিয়েছে। V ইনপুট কত বলেছে? 220 বলেছে। এক সেকেন্ড, আমি ছোট্ট ভুল করেছি। ইনপুটটা কত আছে? 2200 ভোল্ট থেকে 220 ভোল্টে করছে। তার মানে কোথাও না কোথাও এটা হচ্ছে আমার ইনপুট আর এটা হচ্ছে আমার আউটপুট।
তাহলে এটা 2220 হবে। সরি, ভুল করেছি, এটা আমি আমার যে স্টেপ ডাউন ট্রান্সফরমারটা আছে সেটা 2200 ভোল্ট থেকে 220 ভোল্টে আছে। তাহলে ইনপুটটা হচ্ছে 2200 ভোল্ট, আউটপুটটা হচ্ছে 220 ভোল্ট। তাহলে ইনপুট কারেন্ট আমি, দাঁড়াও, ইনপুট কারেন্ট আমার কত হচ্ছে, ইনপুট 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 হচ্ছে আমার 1000। ইনপুট ভোল্টেজ কত আছে, 2220, 2200। যদি কাটাকাটি করা হয় 10/22 আসবে, 5/11 আসবে, 5/11, 5/11, 5/11, 5/11। তাহলে 10⁻³ অ্যান্সার আসবে না, এটাও অ্যান্সার আসবে না। তাহলে 2 আর 3 এর মধ্যে কনফিউশন হবে। তাহলে এটা আমাকে করে দেখতে হবে। এটা যদি করতে পারো তাহলে অঙ্ক শেষ, আমি আর করছি না। নেক্সট দেখো, করে নেবে কিন্তু, মুখে মুখে করবে না, করে নেবে, ভুল আসতে পারে। কারণ দেখো এই যে দুটো অ্যান্সার না কাছাকাছি দেওয়া আছে, তোমাকে করে দেখতে হবে। কি বললাম বুঝতে পারলে? নেক্সট, অনেকে কি হবে বলো তো, এতটা করবে দিয়ে এরপর ভাগটা ভুল করে দেবে। ভাগ ভুল করলে পুরো পরিশ্রম বৃথা হবে আর কি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে কন্ডাক্টিং সার্কুলার রিং ইজ রোটেটেড উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অ্যাবাউট পয়েন্ট এ shown in the figure. Radius of the ring is alpha. Final potential difference between A and C. A and C এর মধ্যে আমাকে ফাইনাল পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে A and C এর মধ্যে। ভালো, আমি ইন্টারেস্টেড করতে A আর C এর মধ্যে। এইখানেও তাহলে এফেক্টিভ লেন্থের কনসেপ্টটা লাগবে। এফেক্টিভ লেন্থ কত হবে, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টটাকে যোগ করে দাও। এখন রেডিয়াস যেহেতু আলফা, তাহলে আমার এফেক্টিভ লেন্থ কত হবে, এটা আলফা তাহলে 2 আলফা হবে। Find potential difference between A and C. তাহলে এখন E is equal to কি হয়, E is equal to হয় BVL, না 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 না, কোনো একটা রডকে যদি ইউনিফর্ম অ্যাঙ্গুলার স্পিডে যদি রোটেট করানো হয় ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে যে ভোল্টেজ বা যে ইএমএফ তৈরি হয় E is equal to half of B omega L square হয়, half of B ওমেগা এল স্কোয়ার, মানে 2 আলফা তার হোল স্কোয়ার। কত হবে এটা, 2b ওমেগা আলফা স্কোয়ার, 2b ওমেগা আলফা স্কোয়ার, 2b ওমেগা আলফা স্কোয়ার। তাহলে অবশ্যই অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। এবারে এই অঙ্কটা সহজ ছিল, যদি প্লাস মাইনাসে দিয়ে দিত তাহলেই সমস্যা হয়ে যেত। বুঝতে পেরেছ? তাহলে প্লাস মাইনাসটা আমাকে করে নিতে হবে। যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম, যদি সাইন দিয়ে দিত তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেত। তোমাকে যদি বলতো কোনটা হাই পোটেনশিয়াল, তোমাকে এখানে বেসিক্যালি এ আর সি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে বলেছে। আমাকে এখানে বেসিক্যালি ভি এ মাইনাস ভিসি চেয়েছে, ভি এ মাইনাস ভিসি বা এর মানটা চেয়েছে অ্যাকচুয়ালি, আমাকে এখানে এর মানটা অ্যাকচুয়ালি চেয়েছে, ঠিক আছে। কিন্তু তোমাকে যদি বলে দিত যে ভি এ মাইনাস ভিসি কত বা ভিসি মাইনাস ভি এ কত, তাহলেই গন্ডগোলটা হয়ে যেত। তাহলে স্বাভাবিক তোমাকে বের করতে হতো কোনটা হাই পোটেনশিয়ালে আছে কোনটা লো পোটেনশিয়াল আছে। এটা যদি বের করতে হয় তাহলে তোমাকে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল লাগাতে হবে, তুমি সেটা লাগিয়ে করতে পারো, বা তুমি ভি ক্রস বি এর ডাইরেকশন থেকে করতে পারো। তো তুমি যদি ভাবো যে এ পয়েন্টটা হাই পোটেনশিয়ালে আছে না সি পয়েন্টটা হাই পোটেনশিয়াল আছে, তুমি সিম্পলি কি করবে, তুমি এরকম লাগাবে। দেখো বি কোন দিক কাজ করছে, এটা বি কাজ করছে এই দিকে। আচ্ছা না না না, বি তো ক্রস আছে না, বি এই দিক কাজ করছে, আমি ঘোরাচ্ছি এটাকে কোন দিকে, এই দিক বরাবর ঘোরাচ্ছি। এই পুরো সিস্টেমটা তো এই দিকে মুভ করছে না, তাহলে এখন এই মুহূর্তে এর ভেলোসিটি কোন দিক কাজ করছে বলো তো, এর ভেলোসিটি কাজ করছে, এর ভেলোসিটি কাজ করছে এই দিক বরাবর। তাহলে বি কাজ করছে এই দিকে, ভেলোসিটি কাজ করছে এই দিক বরাবর, মুভমেন্টটা হচ্ছে এই বুড়ো আঙুলের দিকে, তাহলে অবশ্যই ডাইরেকশন অফ ইনডিউস কারেন্ট উপরের দিকে, মানে পজিটিভ চার্জ পার্টিকেল উপরে জমবে। তাহলে অবশ্যই পজিটিভ হাই পোটেনশিয়াল এটা হবে আর লো পোটেনশিয়াল এটা হবে।
তাহলে সিটা হচ্ছে হাই পোটেনশিয়াল আর এটা হচ্ছে লো পোটেনশিয়াল। সিটা হচ্ছে হাই পোটেনশিয়াল, সিটা হচ্ছে হাই পোটেনশিয়াল আর এটা হচ্ছে লো পোটেনশিয়াল। খেয়াল রাখতে হবে এটা, বুঝতে পারছো? বা তুমি, আমি এইমাত্র করালাম না, এইমাত্র করালাম যে ই ইজ ইকুয়াল টু কি হয়, এল ভেক্টর ডট ভি ক্রস বি হয়। এটা আমি এইমাত্র করালাম না। তাহলে ভি ক্রস বি কোন, ভি ক্রস বি যেদিকে কাজ করবে সেই দিকেই হচ্ছে পজিটিভ চার্জ পার্টিকেল মুভ করবে। এখন ভি কোন, যেহেতু এইদিকে মুভ করছে, তাহলে ভি এদিক কাজ করেছে, বি নিচের দিকে কাজ করছে, বি এদিক কাজ করছে, ভি এদিক কাজ করছে, বি এদিক কাজ করছে, তাহলে ভি ক্রস বি, ভি ক্রস বি, ভি কাজ করছে এই দিক বরাবর, বি কাজ করছে এই দিক বরাবর, তাহলে ভি ক্রস বি মানে পজিটিভ চার্জ পার্টিকেল আপওয়ার্ড ডাইরেকশনে মুভ করবে। তার মানে এইখানে পজিটিভ চার্জ পার্টিকেল জমবে, মানে এটা হাই পোটেনশিয়াল হবে, সি পয়েন্টটা হাই পোটেনশিয়াল হবে। তাহলে এটা যদি ভি এ মাইনাস ভিসি চাইতো, তাহলে এটা অবশ্যই মাইনাস অফ, তাহলে আমার অ্যান্সার আসতো মাইনাস অফ 2b ওমেগা আলফা স্কোয়ার। আর যদি ভিসি মাইনাস ভিএ চাইতো, তাহলে যেহেতু সিটা হচ্ছে হাই পোটেনশিয়াল, তাহলে এটা হবে 2b ওমেগা আলফা স্কোয়ার। যাই হোক, এখানে অত কিছু ভেবে বলেনি, এখানে শুধুমাত্র দেখাতে বলেছে, মানে বের করতে বলেছে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত। এ আর সি মানে এ ভিএ মাইনাস ভিসি চাইছে না ভিসি মাইনাস ভিএ চাইছে, এটা কিন্তু মেনশন করে দেয়নি, যার জন্য অঙ্কটা সহজ হয়ে গেছে। তাই জন্য আমি এই অঙ্কটা নিয়েছিলাম, যাতে করে এই জিনিসটা তোমাদের রিভাইজ হয়ে যায়। চলো নেক্সট কোয়েশ্চেন, এটা মেবি আজকে লাস্ট কোয়েশ্চেন, এটা হয়ে গেলেই শেষ। কি বলছে দেখো, দেখো a long solenoid of radius 2 centimeter, 100 turns per centimeter and carries a current of 5 ampere। ঠিক আছে, আমাকে এখানে সলিনয়েডের রেডিয়াস বলেছে, যেটা কাজের নয়। নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, এখানে আমাকে স্মল এন এর মান বলে দিয়েছে, কারেন্ট আই এর মান বলে দিয়েছে। ঠিক আছে, এ কয়েল অফ রেডিয়াস 1 সেন্টিমিটার, কয়েলের রেডিয়াসটা, আচ্ছা এটাকে অন্য পেনে, coil of radius 1 centimeter having 100 turns and total resistance of 20 ohm is placed inside the solenoid coaxially। আচ্ছা, ভালো কথা না, বোঝার মতো জিনিস রয়েছে। এই যে সলিনয়েড এর রেডিয়াসটা 2 সেন্টিমিটার বলেছে, তার মানে এই কেস সলিনয়েড, এটাকে যদি এমনি করে আঁকি, এই সলিনয়েড, এই সলিনয়েড। ঠিক আছে, এবারে এইখানে একটা কয়েলকে রাখা হয়েছে, যে কয়েলটা কিনা ছোট, যে কয়েলটা ছোট 1 সেন্টিমিটারের, বুঝতে পারছো? তার মানে এই পুরো ছোট্ট কয়েলটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে আছে, কারণ আমরা জানি সলিনয়েডের অ্যাক্সিস বরাবর পুরোটাই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড থাকে। আর যেহেতু সলিনয়েডের রেডিয়াস অপেক্ষা কয়েলের রেডিয়াসটা কম, তার মানে এই পুরো কয়েলটাই আমার সলিনয়েডের মধ্যে আছে, বা এই পুরো কয়েলটাই ম্যাগনেটিক ফিল্ডকে পাচ্ছে। তাহলে এইখানে যে আমার ফাই এর মানটা বেরোবে না, এখানে যে ফাই এর মানটা বেরোবে,
ফাই ইজ ইকুয়াল টু বি এন এ বেরোবে, যেখানে বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সলিনয়েড। কিন্তু সাপোজ করো যদি কয়েলটা বড় বলে দিত, কয়েলটা যদি এরকম যদি বড় হয়ে যেত, আচ্ছা দেখো যদি ছোট হয়, মানে এখানে যেটা যেটা বলে দিয়েছে যদি ছোট হয়, এখানে কয়েলটা হয়ে গেছে স্মল, কয়েলটা হয়ে গেছে স্মল, তাহলে এই যে এরিয়াটা লিখছি না, এখানে এরিয়াটা কিন্তু এরিয়া অফ কয়েল হয়ে যেত, এরিয়া অফ কয়েল হয়ে যেত। কিন্তু যদি কয়েলটা লার্জ হয়ে যেত, কয়েলটা যদি বড় হয়ে যেত, কয়েলটা যদি লার্জ যদি হয়ে যেত, অর্থাৎ তাহলে এইখানে যে ম্যাগনেটিক ফিল্ড কাজ করতো সেটা শুধুমাত্র এইটুকু জায়গা জুড়ে কাজ করতো, উপরের জায়গাতে তো ফিল্ড কাজই করতো না, ফিল্ড থাকতো না, তাহলে ফ্লাক্স তো এখানে এই দিক বরাবর যেত না, যেটুকু ফ্লাক্স যেত সেটা শুধুমাত্র সলিনয়েডের যতটা এরিয়া ততটা এরিয়া জুড়ে যেত। তখন এইখানে এরিয়াটা এ ইজ ইকুয়াল টু এরিয়া অফ, এরিয়া বলাটা ভুল হবে, ক্রস সেকশন অফ সলিনয়েড হতো। ক্রস সেকশন অফ সলিনয়েড হতো। আর যদি কয়েলটা স্মল হয় তাহলে এটা ক্রস সেকশন অফ কয়েল হবে। কি বললাম বুঝতে পারলে? এটাই হচ্ছে এখানে বোঝার মতো জিনিস। এবারে আর কিছু নেই অঙ্কটাতে, আমাকে চার্জ বের করতে বলেছে। চার্জ কিউ ইজ ইকুয়াল টু কি হয়? চার্জ কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আই ডিটি ইজ ইকুয়াল টু আই মানে ই বাই আর ইন্টু ডিটি, আরটা ইন্টিগ্রেশনের বাইরে যাবে, ই মানে হবে ডি ফাই বাই ডিটি, অবশ্যই মাইনাস, ইন্টু ডিটি, তাহলে এই ডিটি আর এই ডিটি কেটে যাবে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 1/r ইন্টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই ইজ ইকুয়াল টু ডেল্টা ফাই বাই আর হবে। এবার আমাকে ডেল্টা ফাই এর মানটা বের করতে পারলে গল্প শেষ। তুমি এখন লক্ষ্য করে দেখো এখানে কি বলেছে, ইফ দ্য কারেন্ট ইন দ্য সলিনয়েড ইজ রিভার্সড ইন ডাইরেকশন ফাইন্ড দ্য চার্জ ফ্লোন থ্রু দ্য গ্যালভানোমিটার। যেহেতু কারেন্টটা রিভার্স হয়ে গেছে তাহলে ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু কত হবে এখানে? অবশ্যই ডেল্টা ফাই ইজ ইকুয়াল টু 2 ফাই হবে। তাহলে ই ইজ ইকুয়াল টু কত হবে? ডেল্টা ফাই বাই আর, তো তাহলে এটা হবে 2 পাই বাই আর। এখন ফাই ইজ ইকুয়াল টু কত হবে? 2 বি এন ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন অফ কয়েল বাই রেজিস্ট্যান্স অফ কয়েল হবে। এইটুকু বের করতে পারলে গল্প শেষ। এবার আমাকে বি এর মান এসব আলাদা করে বের করতে হবে, বি এর মান আলাদা করে বের করতে হবে। ঠিক আছে, দেখো জায়গা তো নেই করার মতো, জায়গা তো নেই, কি করবো এবারে? কিছু তো মুছতে হবে, আমাকে এটা মুছতে হবে, বুঝতে পারছো? নাহলে আবার পরের পেজে কপি করলে অসুবিধা হবে। মুছছি এটা আমি, এটা নোট করে নেবে এটা একটু, বা এক কাজ করি, এখানে আসি, দেখো আমি শুধু একটা সূত্র লিখে রাখবো,
ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 2b/NA/r। ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 2b/N এরিয়া অফ কয়েল বাই আর। এখন বি ইজ ইকুয়াল টু কত হবে? বি ইজ ইকুয়াল টু মিউ নট NI হবে, মিউ নট NI হবে। মিউ নটের মান কত? 4 পাই ইন্টু 10⁻⁻7। n কত আছে? 100 টার্নস পার সেন্টিমিটার। টার্নস পার সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে করতে গেলে 10⁻² দিয়ে গুণ করতে হবে, উপরে উঠলে 10⁴ হয়ে আসবে, উপরে হলে 10⁻² হয়ে আসবে, তার 10⁴ আলটিমেট হয়ে যাবে। এটা 100 টার্নস পার সেন্টিমিটার রয়েছে, এটাকে 100 টার্নস পার মিটারে করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, 10⁴ হয়ে আসবে। আই এর মান আছে 5, তাহলে এখানে 5 লিখছি। তাহলে ফাইনালি বি এর যে মানটা আসবে সেটা আসছে 20 পাই ইন্টু 10⁻⁻3। আচ্ছা, এন এর মান, নাম্বার অফ টার্নস কত আছে? 100 আছে। আচ্ছা, আর কি আছে? এরিয়া অফ কয়েল, এরিয়া অফ কয়েল কত আছে? পাই ইন্টু আর স্কোয়ার। রেডিয়াসটা আছে আমার এখানে হ্যালো 2 মিনিট, 2 মিনিট দাঁড়াও, 2 মিনিট হয়ে 2 মিনিট। এরিয়া অফ কয়েল এখানে কত আছে? আচ্ছা, রেডিয়াস অফ কয়েল কত আছে তোমার? রেডিয়াস অফ কয়েল 1 সেন্টিমিটার আছে, এটাকে যদি মিটারে করি 10⁻⁻2 দিয়ে গুণ করতে হবে, তাহলে তার স্কোয়ার করলে 10⁻⁴ হয়ে যাবে, তাহলে এখানে 10⁻⁴। ঠিক আছে। আর রেজিস্ট্যান্স তো আমার এখানে 20 বলে দিয়েছে, রেজিস্ট্যান্স তো আমার এখানে 20 বলে দিয়েছে। তাহলে আলটিমেট যে কিউ এর মানটা আসবে 2, বি এর মান কত আছে? 20 পাই ইন্টু 10⁻⁻3। আচ্ছা, এন এর মান আছে 100, এ এর মান আছে পাই ইন্টু 10⁻⁻4, আর রেজিস্ট্যান্সের মান আছে 20। ঠিক আছে, এবার দেখো এই 20 কেটে যাচ্ছে, 100 1 2, আর এই পাই স্কোয়ার মানে 3 হচ্ছে, তাহলে 100 আর এই পাই স্কোয়ার মানে 10, তাহলে মোট 10,000 হচ্ছে, আর 10⁻³ কেটে যাবে। তাহলে কিউ এর মান আসছে 2 ইন্টু 10⁻⁻4 কুলম্ব। 2 ইন্টু 10⁻⁻4 অপশন একে আছে, তাহলে অপশন 1 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। 1 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেছে? যাই হোক, আর কোনো অঙ্ক নেই, আজকের অঙ্ক এখানেই শেষ। তো যা যা ভালো ভালো অঙ্ক ছিল তোমাদের সামনে তুলে ধরলাম। নেক্সট ভিডিওতে আমাদের নেক্সট টেস্টের সিলেবাস ছিল ক্লাস 12 থেকে আছে তোমার কি ছিল, অল্টারনেটিং কারেন্ট ছিল, আর ক্লাস 11 থেকে আছে মনে হয় রোটেশনাল মোশন। তো এই দুটো চ্যাপ্টার এর যে ভালো ভালো অঙ্কগুলো যে থাকবে সেগুলো আমি নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত আজকের মতো এইখানে থাকলো, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। যাই হোক।